সাউন্ড কি শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে আমাকে অবশ্য। সাউন্ড ওকে থাকলে অবশ্য বোর্ডও ওকে থাকবে। আচ্ছা, হ্যাঁ আপনারা রাত্রেবেলা ক্লাস নিতে বললেন 10টা বাজে, সে আমি আজকে 10টায় ক্লাস নিচ্ছি আজকে। কারণ অনেকে প্রায় সময় বলেন যে ভাইয়া 10টায় ক্লাস নেন, ভাইয়া 10টায় ক্লাস নেন। মানে আপনারা বলেন ভাইয়া 10টায় ক্লাস নেন, রাত্রেবেলা ক্লাস নিলে ভালো হয়, সেজন্য আজকে আমি রাত্রেবেলা ক্লাস নিচ্ছি। ঠিক আজকে কতজন প্রেজেন্ট থাকেন, ঠিক আছে। সো মোটামুটি আপনারা তো জানেন যে মোটামুটি আজকে যে বিষয় নিয়ে আমরা ক্লাসটা করবো সেটা হচ্ছে জয়েন অফ সেন্টেন্স। অর্থাৎ আপনাদের যে জয়েন অফ সেন্টেন্স সম্পর্কে আছে সেটা আপনি আগেই জানেন যে জয়েন অফ সেন্টেন্স সম্পর্কে, যে অর্থাৎ সেন্টেন্স গুলো কি করে জোড়া লাগানো। ঠিক আছে, সিম্পল জিনিস, অর্থাৎ একদম সহজ জিনিস, কিন্তু বুঝাতে গেলে অনেক কিছু বুঝাতে হবে। ঠিক আছে, সো আশা করি সাউন্ড ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার পাচ্ছেন। ঠিক আছে, আজকে আমি সেটিং কেমন যেন একটু গরম লেগে গেছে আমার আজকে। হুম, হুম। আচ্ছা, আজকে সব সব সেটিং উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, যা হোক, কয়টা বাজছে? 10টা বেজে গেছে। তো আমরা আসলে যেহেতু রাত্রেবেলা অনেকে, আমি নর্মালি কিন্তু এখন কিন্তু মানে কাজ টাজ করতাম, তারপর আপনাদের জন্য ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যারা আছেন তারা অন্তত ক্লাসটা করেন। অন্তত আজকের ক্লাস আমি যদি বলি তাহলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন যদি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করতে পারেন। যদি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন তাহলে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, আমার রুম পুরোটা এমনিতে গরম, তার মধ্যে আজকে আরো ক্লাস নিচ্ছি, সো গরম থাকবে। সো আমি যেহেতু কষ্ট করতেছি, so আপনারা কষ্ট করে ক্লাসটা করেন, তাহলে মোটামুটি অনেক কিছু বেসিক কিছু জিনিস আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আর আপনারা জানেন আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে জয়নিং অফ সেন্টেন্স। অর্থাৎ আমি বলছিলাম যে আপনারা ক্লজ এবং ট্রান্সফরমেশন এই দুটো আপনারা ভালো করে করে আসবেন। যদি দুটো যদি ভালো করে যদি করে করে আসেন তাহলে আজকের ক্লাসটা বোঝাটা আপনাদের জন্য কিছুটা সহজ হবে। যারা ক্লাসগুলো করেন নাই তাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যখন আমি কনজাংশন নিয়ে আলোচনা করবো তখন আপনারা অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন না। কারণ ক্লজ করানোর সময় আমি কনজাংশন বলছি, ট্রান্সফরমেশন করানোর সময় আমি কনজাংশন নিয়ে কথাবার্তা বলছি। কারণ আমরা যখন কোন একটা সেন্টেন্স, যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলছি তখন কিন্তু কিসের ভিত্তিতে বলছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা সেটা সেন্টেন্সের ভিত্তিতে বলতেছি, আর 2 নম্বর হচ্ছে আমরা সেখানে কনজাংশনের ভিত্তিতে বলছি। কনজাংশনের উপর বেস করে কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, সো কনজাংশন পার্টটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেজন্য ক্লাসগুলো করে আসতে হবে। যদি আমি একটু ছোট করে আজকে বলবো যে ক্লাসগুলো সম্পর্কে, অর্থাৎ কনজাংশন সম্পর্কে, তাহলে শুরুতে যদি বলি তাহলে আমরা হচ্ছে কনজাংশন যদি দেখি প্রথমে। হুম, আমরা তো ক্লাসগুলো যখন করছিলাম তখন সেখানে আমরা দেখছিলাম যে কনজাংশন সম্পর্কে আমরা দেখছিলাম 3 প্রকারের কনজাংশন আমরা পাই। কি কি? একটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট, আমি সংক্ষিপ্তভাবে বলছি, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, দেন হচ্ছে কোরিলেটিভ। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট আর হচ্ছে কোরিলেটিভ।
ঠিক আছে, ক্লজ সেকশনে আমি বলছিলাম এবং ট্রান্সফরমেশন করানোর সময় সেখানে বলছিলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের সাথে যুক্ত হয় তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বলছিলাম, যারা ক্লাস করছেন তারা বলতে পারবেন যে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের সাথে যুক্ত হয় সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? সাউন্ডটা তো আশা করি ক্লিয়ার আছে, সমস্যা নেই। আর কোঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের সাথে যুক্ত হয় সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখানে কনজাংশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ কিন্তু পাচ্ছি। আজকের ক্লাসটা আরো একটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা তো রিটেনের সাথে তো অর্থাৎ 43 BCS কিন্তু প্রিলি কিন্তু আপনারা দিবেন। তার মানে এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফিকেশন অফ ক্লজ যে একটা পার্ট আছে সেই পার্টটা কিন্তু আপনাদের কিন্তু করা হয়ে যাবে আজকে। ঠিক আছে, অর্থাৎ প্রিলির পাশাপাশি কিন্তু আপনার রিটেনের পাশাপাশি কিন্তু প্রিলির ক্লাসটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে যে দেখেন কনজাংশন আমরা বললাম হচ্ছে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোরিলেটিভ। আবার সেই সাবঅর্ডিনেট কনজাংশনের উপর ভিত্তি করে আমরা যে ক্লজটা পাবো সেটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট কনজাংশনের উপর ভিত্তি করে যে ক্লজটা পাবো সেটা নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোরিলেটিভ মানে কি? কোরিলেটিভের উপর কিন্তু কোনো ক্লজ কিন্তু সাধারণত নির্ধারণ করা হয় না। ঠিক আছে, কারণ কোরিলেটিভটা কখনো কখনো সেটা কম্পাউন্ড তৈরি করতে পারে, কখনো কখনো সেটা সিম্পল তৈরি করতে পারে। ঠিক আছে, আর আমরা যখন কনজাংশন করছিলাম তখন সেখানে বলছিলাম যে কোরিলেটিভ হচ্ছে জোড়া জোড়া, মানে যে একটা একটার সাথে রিলেশন থাকবে। যেমন ধরেন আপনার নট অনলি ডট ডট বাট অলসো, তারপরে বোথ ডট ডট এন্ড, তারপর হচ্ছে নো সুনারের সাথে দেনের সম্পর্ক, তারপর হচ্ছে স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, এগুলোর সাথে আপনার কি ভুলে গেছি যে আপনার ফ্লাইট মোডটা অন করতে। মোবাইলের ফ্লাইট মোড অন করতে ভুলে গেছি। ঠিক আছে, সেজন্য কল আসলো। দেখেন কোথায় ছিলাম জানি? আচ্ছা, কোরিলেটিভ মানে হচ্ছে জোড়া জোড়া বলছিলাম। তাহলে হচ্ছে কি কি? নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট এন্ড, নো সুনার ডট ডট কি দেন, তারপর হচ্ছে স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম ডট ডট হোয়েন অথবা বিফোর, জোড়া জোড়া যেগুলো থাকে সেগুলো হচ্ছে কোরিলেটিভ। আর সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেটের মধ্যে আমি বলছিলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে আপনার অনেকগুলো, সো এটা মনে রাখার দরকার নাই। আপনি যদি কোরিলেটিভ আর কোঅর্ডিনেট কনজাংশন যদি মনে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু মোটামুটি কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যাবে কনজাংশন গুলো মুখস্থ রাখা। ঠিক আছে, কোরিলেটিভ হচ্ছে জোড়া জোড়া, সেটা তো আমি বাদ দিলাম। আর কোঅর্ডিনেট কনজাংশন গুলোকে আমি যেভাবে মনে রাখতে বলছি সেটা হচ্ছে ফ্যান ভয়েস, এভাবে আপনাদেরকে মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফরমেশনের ক্লাসও বলছি, কনজাংশন অর্থাৎ ক্লজের সাথেও বলছি এবং এখানেও বলছি, মানে ট্রান্সফরমেশনও বলছি। তাহলে হচ্ছে ফ্যান ভয়েস। এখন ফ্যান মানে হচ্ছে কি? এফ সমান সমান হচ্ছে ফর, এ সমান সমান হচ্ছে এন্ড, এন সমান সমান হচ্ছে নট, বি সমান সমান হচ্ছে বাট, ও সমান সমান হচ্ছে অর, ওয়াই সমান সমান ইয়েট, এস সমান হচ্ছে সো। তাহলে এই 7টাকে আমরা সাধারণত বলবো হচ্ছে কি? কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, তাহলে এই 7টা কনজাংশন আমরা যে ক্লজের সাথে থাকবে তখন আমরা সেই ক্লজটাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তারপর দেখেন, তাহলে আমরা যদি এখন যদি বলি আমরা এখন ক্লজ ছিলাম অর্থাৎ কনজাংশন ছিলাম, সেটা অনুযায়ী কি করলাম? সেটাকে আমরা ক্লজ আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, এখন থেকে আমরা এখন আমরা সেন্টেন্সে যাব। যেহেতু আমাদের ট্রান্সফরমেশন করা আছে, ট্রান্সফরমেশন 3 প্রকার ছিল। কি কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স এবং ছিল কি? কম্পাউন্ড। কি হলো আবার? হ্যাঁ, সব তো ওকে আছে। আমি মিনিমাইজ করতেছি না। ঠিক আছে, আজকে আমার আসলে যে যেটা দিয়ে আমি আসলে ক্যামেরা, মানে যে কেবলটা দিই সেই কেবলটা আসলে কিছুক্ষণ পর পর ছেড়ে দিচ্ছে, মানে কম্পিউটার থেকে ছেড়ে দিচ্ছে, যেখানে কিছুক্ষণ পর পর মানে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল। তাহলে দেখেন, তাহলে আমরা যেটা করছিলাম ট্রান্সফরমেশন আমরা 3টা পাইছিলাম, সেটা হচ্ছে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং তাহলে আমরা ট্রান্সফরমেশন যারা করছেন তারা জানেন আমি কনজাংশনের উপর ভিত্তি করে কিন্তু ক্লজ আইডেন্টিফাই করছিলাম, ক্লজ আইডেন্টিফিকেশন করছি সেখানে। এবং
ক্লজ আইডেন্টিফিকেশন করার উপর আমরা কিন্তু সেন্টেন্স আইডেন্টিফিকেশন করছি। তাহলে দেখেন তো সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে যুক্ত হয় তার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি এভাবে বলছিলাম, ঠিক আছে। আবার কোঅর্ডিনেট কনজাংশন যে ক্লজে যুক্ত হয় তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর কোঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে থাকে সেটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, আবার এখানে কিছু জিনিস বলছিলাম, তিনটা তার ট্রান্সফরমেশন, তিনটা সীমাবদ্ধতা বলছিলাম, যার মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সের সীমাবদ্ধতায় বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষে বসে এবং সেটার আগে সাধারণত কনজাংশন বসাতে হয়, ঠিক আছে। এভাবে কিন্তু কিছু সীমাবদ্ধতা, তিনটা সীমাবদ্ধতা বলছিলাম, এবং তিনটা সীমাবদ্ধতা যদি ভালো করে বুঝেন ট্রান্সফরমেশন কিছুই না। আর ট্রান্সফরমেশন কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আপনার ট্রান্সফরমেশন কিন্তু কোথায় আসতে পারে, আপনাদের কিন্তু রিটেনে কিন্তু আপনার গ্রামাটিক্যাল পার্ট হিসেবে কিন্তু আপনার ট্রান্সফরমেশন দিতে পারে এই জয়নিং সেন্টেন্সের পরিবর্তে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এটা ট্রান্সফরমেশন লাগবে, প্লাস আজকের ক্লাসটা কিন্তু লাগবে। আমরা প্রথমত কনজাংশন গুলো দেখলাম, এখন আমরা আসবো হচ্ছে সেই কনজাংশন গুলোতে আমরা বসাবো, কিন্তু এই কনজাংশন গুলোকে, হ্যাঁ, এই কনজাংশন গুলোকে দিয়ে আমরা কিন্তু বাক্যগুলোকে কি করবো, জোড়া লাগবো। কারণ কনজাংশনের কাজ হচ্ছে, এই কনজাংশনের কাজ হচ্ছে বাক্যকে, একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করা। আমরা বাংলা সেকেন্ড পেপারে কিন্তু এরকম কিন্তু কিছু জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে কি ওই যে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, ঠিক আছে, সংকোচক অব্যয়, অর্থাৎ অব্যয়ের প্রকারভেদের মধ্যে আমরা কিছু অব্যয় পড়ছিলাম, অর্থাৎ কিন্তু, তারপর হচ্ছে তথাপি, তবুও, তারপর হচ্ছে আপনার আরটা কি ওই যে কিংবা, তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, এই ধরনের আর কি মানে সংযোজক, বিয়োজক এবং হচ্ছে সংকোচক, এই ধরনের কিছু অব্যয় পড়ছিলাম। সেই অব্যয়গুলোকে আমরা এখন এখানে পড়বো, ঠিক আছে, যেটাকে বলছিলাম আমরা পদান্বয়ী অব্যয় হিসেবে। তাহলে এখানে আমরা কি কনজাংশন হিসেবে পড়বো। এখন কনজাংশনের কাজ কি, কনজাংশনের কাজ হচ্ছে একাধিক বাক্যকে কি করা, বাক্যকে এক বাক্যে পরিণত করা। আমরা যখন প্রথম দিন যখন আমরা যখন সিলেবাস প্যাসেজের করছিলাম, তখন আমরা শুরু করে বলছিলাম, যেমন ধর আমি যদি বলি রহিম ইজ আ গুড বয়, একটা একটা বাক্য। আরেকটা হচ্ছে কি, হি গোস টু কলেজ, যেহেতু আপনার বড় কলেজেই দিই, গোস টু কলেজ রেগুলারলি, জাস্ট নর্মাল আমি একটা সেন্টেন্স দিয়ে প্রথমে বোঝাচ্ছি, রেগুলারলি, রেগুলারলি, হ্যাঁ। তাহলে দেখেন দুটো বাক্য এবং দুটো হচ্ছে কি, দুটো হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। যেহেতু দুটো বাক্য এবং দুটো হচ্ছে সিম্পল সেন্টেন্স, তো আমরা সেগুলোকে আমরা একটা বাক্যে পরিণত করবো, অর্থাৎ জয়নিং সেন্টেন্স মানে হচ্ছে একাধিক বাক্যকে আমরা কি করবো, এক বাক্যে পরিণত করবো। তাহলে যদি এক বাক্যে পরিণত করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুইটা বাক্যকে আমাকে একসাথে করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, মাঝখানে একটা কি বসাতে হবে, মাঝখানে একটা সংযোগ। অর্থাৎ দেখেন তো এই জায়গায় ধরেন এখানে একটা প্লেস, এখানে একটা প্লেস, তাহলে মাঝখানে একটা নদী, তাহলে এটা হচ্ছে নদী। এখন এই দুই তীরকে, অর্থাৎ এই দুই প্রান্তকে আমরা যদি যুক্ত করতে হয়, মাঝখানে আমার কি লাগবে, একটা সেতু বা একটা ব্রিজ বা একটা কালভার্ট লাগবে কিনা। তাহলে যেহেতু এখানে একটা সেতু কাজ করবে দুটাকে সংযোগ করার জন্য, সেম ভাবে এখানে দুটো প্রান্তকে যুক্ত করার জন্য আমাকে একটা কনজাংশন বসাতে হবে। তার মানে আজকের মূলত ক্লাসটা কিন্তু কনজাংশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিন্তু আগাতে হবে। কারণ জয়নিং সেন্টেন্স মানে হচ্ছে কনজাংশনের কাছে, এখন কোন কনজাংশন কোন জায়গায় বসবো সেটাই আজকে ক্লাসের মধ্যে শিখবো, অর্থাৎ মূলত কনজাংশনের ক্লাস আজকে। তাহলে এখানে রহিম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল রেগুলার, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের কনজাংশন বসাতে পারি। আমরা যদি এখানে যদি হু বসাই, তাহলে এটা একটা কি, এটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, যেহেতু ফ্যান বয়েস এর মধ্যে পড়ে নাই এবং কোরিলেটিভ এর মধ্যে পড়ে নাই, তাহলে বাকিগুলো হচ্ছে কি আমার সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখেন তো রহিম ইজ এ গুড বয়, তাহলে হু হি তো আর বলা যাবে না, যেহেতু হু বললাম ব্যক্তির পরিবর্তে আমরা হু বসাই, সেক্ষেত্রে আমরা হিটাকে অ্যাভয়েড করবো তখন। তাহলে হচ্ছে কি রহিম ইজ এ গুড বয় হু গোস টু স্কুল রেগুলারলি। তাহলে বাক্যটা কমপ্লিট হলে এখন, অত বাক্যটা এখন দেখেন দুটো বাক্য তখন এক হয়ে গেল, তখন এখানে কমাটা উঠে যাবে, ঠিক আছে, এই ফুল স্টপটা উঠে যাবে। তাহলে হচ্ছে কি রহিম ইজ এ গুড বয় হু গোস টু স্কুল, হু গোস টু কলেজ রেগুলারলি। ক্লিয়ার। এখন আমরা এখানে হুটা দিয়ে আমরা এখানে আরেকটা দিতে পারতাম, সেটা হচ্ছে কি রহিম ইজ এ গুড বয় and he goes to school কলেজ রেগুলারলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কনজাংশনটা যখন আপনাদের পরীক্ষায় বলবে যে দুটো সেন্টেন্স দিয়ে বলবে আপনাকে জয়নিং করতে, ঠিক আছে, তখন আপনাকে কিন্তু জয়নিং করতে হলে আপনি কিন্তু যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারবেন, যদি আপনাকে যদি প্রশ্নে যদি বলা না থাকে কোন কোন কনজাংশন আপনি ইউজ করবেন, ঠিক আছে।
যদি বলা না থাকে তাহলে আপনি যে কোনো প্রকার আপনি করতে পারবেন। কিন্তু যখন এগুলো দিয়ে দেয়, আপনারা যদি বিগত বছরের কোয়েশ্চেন দিয়ে দিল, তখন আপনাকে কিন্তু ব্র্যাকেটে কিন্তু লিখে দেয় যে কোন কোন কনজাংশন ইউজ করে আপনি 5টা বা 6টা সেন্টেন্সকে আপনি পরিবর্তন অর্থাৎ জয়েন করবেন। ঠিক আছে, যেহেতু এগুলো 2 মার্ক করে কোয়েশ্চেন আসবে, সো আপনার দুটো সেন্টেন্স যেহেতু একসাথে করবেন, সো এখানে 2 মার্ক করে থাকবে, এবং আপনাকে কিন্তু মোটামুটি 5টা দিলে, তো 10 মার্কের হলে 5টা দিলে সেখানে 5টা কনজাংশন আপনাকে লিখে দিবে স্পেসিফিক ভাবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার কাজটা কিন্তু আরো সহজ হয়ে গেল, কারণ আপনাকে তখন 5টার মধ্যে খুঁজে বের করতে হবে কোনটা দিয়ে আপনি করবেন। কিন্তু কিছু বলা না থাকলে তখন আপনাকে কিন্তু অনেকগুলো কনজাংশনের উপর বেস করে কিন্তু আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্রথমত হচ্ছে কনজাংশন গুলোকে আমরা কিভাবে অর্থাৎ কিভাবে বসাতে পারবো সেটা আমরা পরে আসবো। কিন্তু আমরা দেখলাম হচ্ছে সেন্টেন্স গুলোকে আমরা কি করবো, সেন্টেন্স গুলোকে আমরা সাধারণত যুক্ত করার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনজাংশন, এবং কনজাংশনের ক্লাসটা আমি আগে পারে আসছি, আমি ডিপলি যাচ্ছি না। আমি আজকে হচ্ছে কিছু কিছু কনজাংশন কোন কোন ক্ষেত্রে বসাবো বা কোন কোন ক্ষেত্রে কোন কোন কনজাংশন বসাবো জাস্ট সেটাই আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো জয়নিং সেন্টেন্স কিভাবে করবো। ঠিক আছে, আপনারা 1 নাম্বার হেডিং দিবেন, অর্থাৎ হেডিং দিয়ে প্রথম লিখবেন হচ্ছে কারণ বুঝাতে, কারণ বুঝাতে। ঠিক আছে, অর্থাৎ হেডিং দিয়ে লিখবেন হচ্ছে কারণ বুঝাতে। তাহলে কারণ বুঝাতে কোন কোন কনজাংশন যুক্ত হয়। দেখেন, কারণ বুঝাতে সাধারণত যে যে কনজাংশন যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, আরটা হচ্ছে ফর। এখন আপনারা জানেন ফর মানে হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে বসে, ফর হচ্ছে সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা জানি, কিন্তু মাথায় রাখবেন ফর কিন্তু কনজাংশন হিসেবেও বসতে পারে। কারণ আমরা যখন ফ্যান বয়েস যখন বলে দেখছিলাম, সেই ফ্যান বয়েস এর প্রথম যে লেটারটা ছিল এফ, সেটা সমান কি লিখছি, সেটা আমরা কিন্তু ফরে লিখছিলাম। ঠিক আছে, সো ফর কিন্তু আপনার কনজাংশন হিসেবে বসতে পারে। তাহলে আমরা কারণ বোঝাতে কি কি বলছি, অ্যাজ, সিন্স, বিকজ, ফর। তাহলে যখনই কোনো একটা বাক্য দ্বারা আপনি কারণ বোঝাতে যাবেন, তখন অবশ্যই সেখানে আপনাকে এই কনজাংশন গুলো মাথায় আসতে হবে। এর বাইরে কিন্তু অনেক ধরনের ফ্রেজ মার্কার আছে, যেহেতু আমাদের জয়নিং সেন্টেন্স, সেখানে কিন্তু ফ্রেজ মার্কার লাগবে না। এখন ফ্রেজ মার্কার কি, জাস্ট একটু করে বলে রাখি। ফ্রেজ মার্কার হচ্ছে যেমন ধরেন অ্যাজ, সিন্স, বিকজ, ফর, এগুলো হচ্ছে ক্লজ মার্কার, যেগুলো সাধারণত ক্লজকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, ফ্রেজ মার্কার হচ্ছে যেগুলো সাধারণত একটা ফ্রেজকে কি করবে, ফ্রেজকে অর্থাৎ যেগুলো সাধারণত আপনার একটা ফ্রেজ তৈরি করবে। যেমন ধরেন আমরা যদি বলি বিকজ, বিকজ হচ্ছে একটা ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে যখন এই বিকজ এর সাথে অফ বসাবো তখন সেটা হয়ে যাবে বিকজ অফ, হয়ে যাবে তখন ফ্রেজ মার্কার, অর্থাৎ যেটার পরে কখনোই আপনার কোন একটা ক্লজ বসবে না, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসবে না। ঠিক আছে, তার মানে ফ্রেজ মার্কারের পরে অবশ্যই আপনার ক্লজ অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব অ্যাভয়েড করতে হবে। আর ক্লজ মার্কার মানে হচ্ছে অবশ্যই এই ওয়ার্ড শব্দগুলোর পরে আপনাকে অবশ্যই একটা ক্লজ রেডি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আপনাকে বসাতে হবে। ক্লিয়ার? আমি কিন্তু আজকে কিন্তু একটু স্লোতে যাচ্ছি। ঠিক আছে, আর বলার সময় ট্রাই করতেছি একটু মানে ধীরে সুস্থে বলার জন্য। ঠিক আছে, আপনারা অনেকে নাকি মানে তাড়াতাড়ি বললে নাকি অনেকে নাকি বুঝতে পারেন না আসলে কি বলছি। ঠিক আছে, আমি আজকে একটু ধীরে সুস্থে যাচ্ছি। তাই দেখেন, কারণ বোঝাতে অ্যাজ, সিন্স, বিকজ, ফর বসে। আর যেহেতু রাত্রেবেলা সো বেশিক্ষণ নিব না, হয়তো বা 1 ঘন্টা 15 মিনিট করা, যতটুকু হয় এতটুকুর মধ্যে রাখবো। মানে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে এতটুকু রাখবো, রাখার পরে দেখেন আমরা আগামী দিন বাকিটা শেষ করবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, আমরা একটু ভালোভাবে বুঝি। তাহলে কারণ বুঝাতে অ্যাজ, সিন্স, বিকজ বসে, তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখবো। সেন্টেন্স লিখেন একটু, দেখেন হি ওয়াজ সিরিয়াসলি ইল, ফুল স্টপ। ঠিক আছে, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে খেয়াল করেন, হি ওয়াজ সিরিয়াসলি ইল, এখানে একটা ক্লজ। ক্লজ কিভাবে আইডেন্টিফাই করবেন, ক্লজ মানে হচ্ছে আপনার অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগে। তাহলে দেখেন সাবজেক্ট একটা আছে, ফাইনাইট ভার্ব আছে, আবার দেখেন এখানে সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে। তাহলে যেহেতু এখানে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ, আবার এখানে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। তাহলে ক্লজ আমার একাধিক ক্লজ আমার বাক্যে বসতে পারে, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স। ঠিক আছে, দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স। যখনই আমরা কনজাংশন ছাড়া কোনো সেন্টেন্স লিখবো তখন সেটাকে মনে রাখবেন, সেটাকে আমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স বলবো। এই সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা যখন একসাথে করব কনজাংশন বুঝিয়ে, তখন সেটা হয় আপনার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে, হয় সেটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে। সেটা আমার কিসের উপর নির্ভর করবে,
সেটা হচ্ছে আমার কনজাংশনের উপর নির্ভর করে, আর কনজাংশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্লজগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার? তাহলে দেখেন, তাহলে হি ওয়াজ সিরিয়াসলি ইল ফুল স্টপ হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আপনাকে যেহেতু এখানে দুইটা লাইন দিল, আপনাকে সেটা অ্যাড করতে হবে। তাহলে দেখেন তো, হি ওয়াজ সিরিয়াসলি ইল, সে কি ছিল? সে খুবই কি ছিল? অর্থাৎ মারাত্মকভাবে সে অসুস্থ ছিল। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সে কি করতে পারে? সে মিটিং এ উপস্থিত হতে পারে নাই। তাহলে দেখেন তো, কেন সে উপস্থিত হতে পারে না? তাহলে কেন কথাটা আসতেছে, যখন এখানে হোয়াই শব্দটা চলে আসছে, তার মানে অবশ্যই কি আছে? সেখানে কারণ বোঝাচ্ছে। যেহেতু কারণ বোঝাচ্ছে, সেহেতু আপনাকে অবশ্যই এই কনজাংশন গুলোকে সাহায্য নিতে হবে। তাহলে এখানে কোন কনজাংশন নেবেন? দেখেন, এখানে আমরা এখন যখন যুক্ত করব, তখন হি ওয়াজ সিরিয়াসলি ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। যেহেতু আমার দুটো বাক্যকে আমরা একসাথে করবো, আমরা দেখে প্রথমত হি ওয়াজ সিরিয়াসলি ইল, এখানে আমি একটা গ্যাপ রাখলাম, পরের লাইনটা আমরা বরাবর লিখে দিই, কারণ আমাদের এখানে কোনো জিনিস যেহেতু আমাদের সম্পূর্ণটাই লেখা আছে, সো আমাদের কনজাংশন বসাইতে হবে, আর কিছুই না। অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে দেখেন, হি ওয়াজ সিরিয়াসলি ইল ড্যাশ হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমাকে কনজাংশন বসাইতে হবে এবং সেন্টেন্সগুলোকে একসাথে করতে হবে। সেক্ষেত্রে আমার কনজাংশন আমি কোন জায়গায় বসাবো? ঠিক আছে, তাহলে দেখেন দুটো জিনিস আছে, একটা গ্যাপ এখানে এখানে যে হতে পারে, অর্থাৎ আপনি বাক্যটাকে দুইভাবে আপনি সাজাতে পারেন, বাক্যটাকে দুইভাবে সাজাতে পারেন। কারণ এখানে গ্যাপ, এখানে যদি দুটো সেন্টেন্স যুক্ত করার পর আপনি যদি এখানে বসান, তাহলে সেটা এক ধরনের বাক্যতে এক ধরনের মিনিং করবে, আবার যদি এখানে বসান তাহলে সেটা আরেক ধরনের মিনিং করবে। এখন কিভাবে কোন ধরনের মিনিং করবে সেটা একটু আমি বলে দিই। দেখেন তো, আমরা যখন ট্রান্সফরমেশন করছিলাম তখন আমরা অবশ্যই সেখানে কিছু জিনিস আইডেন্টিফাই করছিলাম। সেটা হচ্ছে, প্রথম যেটা আইডেন্টিফাই করছিলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কোনটা। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে যে কোন বাক্যের সাথে আপনার কনজাংশন গুলা বসাবো। দেখেন, আপনারা যারা ট্রান্সফরমেশন গুলা করছেন বা খাতায় লিখছেন, তারা একটা জিনিস দেখেন, চলতেছে আমার আসলে আজকে মূল টেনশন হচ্ছে মানে কোন সময় মানে ক্যামেরা অফ হয়ে যায়। তাই দেখেন, আপনারা যারা ট্রান্সফরমেশন গুলো, আমি বারবার কিন্তু বলছি আপনারা ট্রান্সফরমেশনটা ভালো করে করবেন, অর্থাৎ ক্লজ এবং ট্রান্সফরমেশনের ক্লাসটা এই জন্য বারবার করতে বলছি, কারণ আজকে দুটোর উপরে কিন্তু কথাবার্তা থাকবে। দেখেন, ট্রান্সফরমেশন যখন সীমাবদ্ধতা বলছিলাম, তখন এক নাম্বার সীমাবদ্ধতা ছিল যে প্রিন্সিপাল ক্লজকে কখনোই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, দুই নাম্বার বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাথে কখনোই কনজাংশন বসানো যাবে না। ঠিক আছে, তার মানে প্রিন্সিপাল ক্লজের সাথে কখনোই যখন যেহেতু কনজাংশন বসানো যাবে না, সেহেতু আমাকে প্রিন্সিপাল ক্লজটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার কিন্তু কনজাংশন বসানোর কাজটা কিন্তু সহজ হয়ে যায়। তারপর দেখেন, তিন নাম্বার বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষে বসে এবং কনজাংশন প্রিন্সিপাল ক্লজের আগে বসে। যারা খাতায় লিখছেন বা যারা ক্লাসটা করছেন তারা বুঝতে পারছেন আমার কথা, যারা করেন না তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি কোথেকে বলতে হবে, কোন কিতাবী ভাষা বলতেছেন এখানে। ঠিক আছে, সেই জন্য বারবার বলছি ক্লাসগুলো করে আসেন। তাহলে হি ওয়াজ সিরিয়াসলি, এখন দেখেন তো এখানে কারণ কোনটা। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট আমি একটু দ্রুত আসতে যাচ্ছি, কারণ জিনিসগুলো একবারে বুঝে যান। কারণ এই ক্লাসটা আপনার ট্রান্সফরমেশন যেরকম কাজে আসবে, সেম ভাবে কিন্তু আপনার প্রিলিত কাজে আসবে। সো আমি একটা স্লোতে যাচ্ছি। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে ইফেক্ট। তাহলে দেখেন তো এখানে কজ এন্ড ইফেক্ট এখানে কাজ করছে কিনা। যেহেতু কারণ বোঝাচ্ছে, সেখানে একটা কজ থাকবে, আর কারণ থাকলে সেখানে অবশ্যই একটা ফলাফল থাকবে, যেটাকে বলা হয় কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কজালিটি। ঠিক আছে, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক। তাহলে দেখেন, হি ওয়াজ সিরিয়াসলি ইল, তাহলে এখানে কারণ কোনটা? কজ হচ্ছে সে কি ছিল? সে অসুস্থ ছিল। ফলাফল কি? হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সে কি করতে পারে নাই? সে মিটিং উপস্থিত হতে পারে না। তাহলে দেখেন, এটা কারণ, এটা ফলাফল। এখন আমার তো বলছে কারণ বুঝতে অ্যাজ সিন্স বিকজ বসায়। এখন আপনারা যেটা সাধারণত আমি কেন এত পেশাল পাচ্ছি, সেটা হচ্ছে মূল কাহিনী হচ্ছে এখানেই। গ্যাপটা এখানেও আপনি এখানে কনজাংশনটা এখানে বসাবেন না এখানে বসাবেন, পরীক্ষাটার গ্যাপ দিবেন, আপনাকে বসাইতে হবে। আমাদের সাধারণ সেন্সে যেটা বলে, যখন আমরা বাক্যটাকে যেহেতু দুইটা বাক্যকে একসাথে করব, তখন আমরা কি করি জানেন? মেজরিটি পার্সেন্ট যেটা করব, এই ফুল স্টপটাকে তুলে দিয়ে মাঝখানে একটা কনজাংশন বসিয়ে দেবো। কেন? আমরা যেহেতু সাধারণ সেন্সে আমাদের এটা বলে দুটো বাক্য যেহেতু একসাথে করবো, আমরা দুটো বাক্যের মাঝখানে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারটা তুলে দিলে তো আমার একসাথে হয়ে গেল।
ঠিক আছে, এই সাধারণ জিনিসটা কিন্তু আপনারা করেন এবং করার পর আপনারা কিন্তু মিনিংটা বের করতে, মিনিংটা যখন করে ফেলেন তাহলে আপনারা এত কিছু চিন্তাও করেন না, কারণ আপনার মাথায় আসছে কি দুটোকে যখন একসাথে করবো, কিন্তু রহিম ইজ এ গুড বয়, হি গোস টু কলেজ রেগুলারলি, ওখানে আমরা কি করছিলাম মাঝখানে ফুল স্টপ দিয়ে মাঝখানে একটা কনজাংশন ঢুকে দিয়েছি, তাহলে এখানেও কনজাংশন মাঝখানে ঢুকে দিলে তো হইতো, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে মাঝখানে কনজাংশন দিলে কি অর্থ দাঁড়ায় আর শুরুতে দিলে কি অর্থ দাঁড়ায়, জিনিসটা আমরা একটু করে দেখি। ধরেন আমরা আমাদের সাধারণ সায়েন্স অনুযায়ী আমরা কি করলাম, মাঝখানে বসিয়ে দিলাম, ধরেন এখান থেকে যে কোনো একটা বসাতে পারেন, কোনো টেনশন নাই। তাহলে হি ওয়াজ সিরিয়াসলি ইল, আমি ধরুন বিকজটা বসালাম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি বিকজটা মাঝখানে, তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখেন, বাক্যটা কিন্তু কি হয়েছে, যুক্ত হয়ে গেছে, অর্থাৎ কনজাংশন বসানো মানে দুটো বাক্য যুক্ত হয়েছে, আপনারা অনেকে কিন্তু এভাবে করে আসবে, কিন্তু বাক্যটার অর্থ দেখেন, হি ওয়াজ সিরিয়াসলি ইল, সে খুবই অসুস্থ ছিল, তাহলে এটা ছিল কারণ, এটা ছিল কি, এটা ছিল কজ, এটা হচ্ছে তার ইফেক্ট বা রেজাল্ট বা ফলাফল, ঠিক কি না। তাহলে দেখেন তো, হি ওয়াজ সিরিয়াসলি ইল বিকজ হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে বাক্যটার অর্থ দাঁড়ালে কি, সে খুবই অসুস্থ ছিল কারণ সে মিটিং এ উপস্থিত হতে পারে নাই, তার মানে এখানে অর্থ বোঝাচ্ছে কি, সে মিটিং এ উপস্থিত হতে না পেরে সে কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, কিন্তু বাক্যটাকে আসলে এরকম ছিল, বাক্যটার মেন মিনিং ছিল যে সে অসুস্থ ছিল, যার কারণে সে কি করতে পারে না, যার কারণে সে মিটিং এ উপস্থিত হতে পারে না, তার মানে কি হচ্ছে, আমি যখন বিকজটা যখন মাঝখানে বসাচ্ছি তখন কিন্তু বাক্যটা পুরো আমার বাক্যটা যদি বা আপনার কি আপনার দৃষ্টিকোণ থেকে দুটো বাক্য একসাথে করে আপনি কিন্তু জয়েন করে ফেলছেন, কিন্তু বাক্যটার মিনিং কিন্তু উল্টে গেছে, আর মিনিং উল্টে এলে সেই বাক্যটা কিন্তু কখনোই কিন্তু শুদ্ধ হয় না, যদি বা স্ট্রাকচার আপনি হয়তো বা বলতে পারবেন স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, কিন্তু মিনিং অনুযায়ী কিন্তু জিনিসটা কিন্তু উল্টা। তাহলে দেখেন হি ওয়াজ সিরিয়াসলি, তাহলে আমাদের এখানে বসালে আমাদের জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, তাহলে আমরা বসাবো কোথায়, এই জায়গায়। তাহলে এখন আমরা যদি বিকজটা যদি এখানে যদি করি, কারণ আপনার কিন্তু প্রশ্নে কিন্তু বলা নাই যে কনজাংশনটা কোথায় বসে, আপনাকে বলবে জয়েন করতে, এখন জয়েনটা আপনি সিস্টেমেটিক্যালি আসতে হবে। তাহলে এখন দেখেন বিকজ হি ওয়াজ সিরিয়াসলি ইল, কারণ সে মারাত্মক অসুস্থ ছিল, কি হয়েছে এর ফলে, সে কি করছে, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, ক্লিয়ার। তাহলে এখন আমরা বিকজটা কোথায় বসলাম, আমরা বাক্যের শুরুতে বসলাম, কারণ কি, কারণ এটাই ছিল কারণ, এবং কারণ যেহেতু এটা, সো কারণের সাথে আমরা কারণের কনজাংশন গুলো বসালাম, ক্লিয়ার। তাহলে আমি মাঝখানে বসাতে পারতেছি না, ফুল স্টপকে তুলে দিলে মাঝখানে ঢোকানো যাবে না, এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন। তাহলে এই জায়গায় আমরা কনজাংশন, আর একটা কনজাংশন আমরা পড়বো, তো আমি একটু করে বলে রাখি, এই জায়গায় যদি আমাদের যদি কনজাংশন বসাতে হয়, যেহেতু আমাকে বলছে যে সেন্টেন্স গুলোকে জয়েন করতে, ঠিক আছে, যদি স্পেসিফিক ভাবে যদি বলে না দে প্রশ্নে যে কোন কোন কনজাংশন ইউজ করব, তা আপনি মুক্ত, কারণ আপনার তো এখানে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে না, আপনাকে দুইটা বাক্য দিবে, দুইটা বাক্য দিবে জয়েন করতে, তাহলে আপনি এভাবেও জয়েন করতে পারেন, বিকজ হি ওয়াজ ইল, বিকজ হি ওয়াজ সিরিয়াসলি ইল, কমা, এখানে একটা কমা দিবেন, তখন হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা তো একটা সেন্টেন্স করলেন। আবার আপনি এখানে কনজাংশন বসাবেন, আপনি মাঝখানে কনজাংশন বসাবেন, তখন এখানে কোন কনজাংশন, তখন কিন্তু আর এগুলো বসবে না, কারণ এটা হচ্ছে ফলাফল। তাহলে আমরা আজকেই শিখবো যে ফলাফলের জন্য কিছু কনজাংশন বসায়, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হি ওয়াজ সিরিয়াসলি ইল, ঠিক আছে, হি ওয়াজ সিরিয়াসলি ইল, সো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, কারণ আমরা ফলাফল বুঝাতে সেখানে আমরা বসাবো দ্য রেজাল্ট ইজ, অ্যাজ এ রেজাল্ট, তারপর হচ্ছে সো, এই ধরনের কিছু শব্দ আমরা শিখবো আজকে। তাহলে যেহেতু এগুলো ফলাফল বোঝানোর জন্য বসাই, তো আমি যদি যেহেতু ফলাফল, আমি যদি ফলাফলকে যদি ইন্ডিকেট করি, তাহলে আমরা এখানে এখানে মাঝখানে বসাবো ফলাফলের কনজাংশন, যদি কারণকে ইন্ডিকেট করি তাহলে সেখানে আমরা বসাবো কারণের কনজাংশন, বুঝতে পারছেন। তাহলে আমাকে কিন্তু জয়েনিং করতে বলছে, আমাকে কিন্তু বলে নাই যে কনজাংশনটা কোন জায়গায় বসাতে হবে, আপনি দুইভাবে কিন্তু জয়েনিং করতে পারেন, একটা হচ্ছে কারণ বোঝানোর জন্য কনজাংশনটা বসাতে পারেন, যে বাক্য যে ক্লজটা কারণ বোঝাচ্ছে সেটার সাথে কারণের কনজাংশন বসাবেন, আর যদি ফলাফল ইন্ডিকেট করেন তাহলে সেই ফলাফল যেটা বোঝে তার আগে আপনি কনজাংশনটা বসাবেন, ক্লিয়ার। কনজাংশন কিন্তু কখনো কিন্তু বাক্যের শেষে বসতে পারবে না, ঠিক আছে, হয় মাঝখানে নাহলে বাক্যের শুরুতে বসাতে হবে, ক্লিয়ার। তাহলে আমি প্রথম উদাহরণ দিয়ে আমি মোটামুটি কজ এন্ড ইফেক্ট এবং সেন্টেন্স যে জিনিসটা মানে বুঝালাম শিখেলাম, যে কনজাংশন দিয়ে কিভাবে যুক্ত করবেন, আর একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে কনজাংশন যেখানে সেখানে কিন্তু বসানো যাবে না, এটা ট্রান্সফরমেশন ক্লাসে কিন্তু বলে আসছি যে কনজাংশনটাকে বসাতে গেলে আপনাকে অবশ্যই সেখানে তার অর্থ এবং তার বিশেষ করে তার প্রিন্সিপাল ক্লজটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, যে বাক্যটা আমার চেঞ্জ হবে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তাহলে আমরা প্রথম বাক্য দিয়ে আমরা শেষ করলাম আমাদের প্রথম রুলস, তার হচ্ছে কি, প্রথম হচ্ছে কারণ বোঝাতে অ্যাজ, সিন্স, বিকজ, ফর বসে, ক্লিয়ার। তারপরে
আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইট ইজ এ ডার্ক প্লেস, ঠিক আছে, উই শুডেন্ট স্টে হিয়ার। তাহলে ইট ইজ এ ডার্ক প্লেস উই শুডেন্ট স্টে হিয়ার, তাহলে দুটো বাক্য দিলাম, দুটো বাক্যকে আমাদের যুক্ত করতে হবে, অর্থাৎ জয়েনিং করতে হবে। জয়েনিং করলে কি করবো, ওই আগের মতোই আমাদের দিতে হবে কোনটা কারণ বোঝাচ্ছে। এখন কারণ বোঝাচ্ছে না, তাহলে দেখেন ইট ইজ এ ডার্ক প্লেস, তাহলে প্লেসটা হচ্ছে স্থানটা হচ্ছে খুবই কি অন্ধকার, তাহলে অন্ধকার স্থানটা অন্ধকার, সেজন্য কি উই শুডেন্ট স্টে হিয়ার, তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে এখানে দাঁড়ানো উচিত না, তাহলে আমাদের এখানে অবস্থান করা উচিত না। তাহলে এখানে দেখেন তো, এটা কারণ, এটা ফলাফল। তাহলে এখন আপনি কনজাংশন বসাতে পারেন বিকজ ইট ইজ আ ডার্ক প্লেস, কমা উই শুডেন্ট স্টে হিয়ার। এভাবেও বাক্যটা জয়েন করতে পারেন, অথবা ফলাফল যদি বলেন তাহলে ফলাফলটাও বোঝাতে পারেন, সেটা হচ্ছে কি ইট ইজ আ ডার্ক প্লেস সো উই শুডেন্ট স্টে হিয়ার। এভাবে কিন্তু আপনি বাক্যটা কিন্তু কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা দুইভাবে শিখলাম, আমরা দুইভাবে জিনিসটা করলাম। এখন লিখেন হচ্ছে আপনারা যেটা করবেন, 2 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে ফলাফলটা লিখে ফেলেন। ফলাফল, ফলাফল বোঝালে, তাহলে ফলাফল বোঝালে আমরা লিখে ফেলেন, সেটা হচ্ছে কি দেখেন, consequently as a result, so ঠিক আছে, the result is ইত্যাদি বসে। তাহলে হচ্ছে কি ফলাফল বোঝালে কনসিকুয়েন্টলি বসতে পারে, অ্যাজ এ রেজাল্ট বসাইতে পারেন, সো বসাইতে পারেন, দ্য রেজাল্ট ইজ বসাইতে পারেন। এখন এটা কেন সাধারণত করে দিলাম, কারণ আমরা একটু আগে যে দুটো বাক্য দেখলাম সেই দুটো বাক্য কিন্তু আমরা কিন্তু দুভাবে করছি, ফলাফল এবং হচ্ছে কারণ, ঠিক আছে। কারণ বুঝলে কি কি বসাবো সেটা বলছে, আর ফলাফল বুঝলে এগুলো বসাবো, ঠিক আছে। এখানে আরো একটা জিনিস বলে রাখি, এখানে সবসময় যে কারণের সাথে যে ফলাফল গুলো বসাবো তা কিন্তু না। এখানে আরো একটা লাইন আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে একই জিনিস জাস্ট লিখে রাখেন, পূর্বে যা বলা হয়েছে তার ফলাফল বোঝায়। একই জিনিস, একটু আগে যেটা লিখছি সেটাই, ঠিক আছে, ফলাফল বোঝায়। তাহলে পূর্বে যা বলা হয়েছে, তাহলে দেখেন তো হি ওয়াজ সিরিয়াসলি ইল, এটা পূর্বে বলা হয়েছে, তারপরে হচ্ছে ফলাফল বসাইছি, সেম জিনিস, জাস্ট মনে রাখার জন্য লিখে রাখতে বলছি, ঠিক আছে। দেখেন একটা বাক্য দিই, দ্য ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড, ফুল স্টপ, ঠিক আছে, the students went away। দুটো বাক্য লিখলাম, সেটা হচ্ছে কি the classes were suspended, the students went away। দুটো বাক্য লিখলাম, তাহলে দেখেন তো the classes were suspended, the students went away। এখন আমরা এখানেও কিন্তু যেহেতু ফলাফল আছে তো একটা কারণ অবশ্যই থাকবে, আর এখন কারণ বুঝলে আমরা হয় কনজাংশন এখানে বসাবো না নাহলে মাঝখানে বসাবো। এখন দেখি আমরা কোনটাতে, কারণ যেহেতু যদি কারণ বোঝায় তাহলে দেখেন তো কোনটা কারণ, এখানে ক্লাস সাসপেন্ড হওয়ার কারণে স্টুডেন্ট চলে গিয়েছিল নাকি স্টুডেন্ট চলে যাওয়ার কারণে ক্লাস সাসপেন্ড হয়েছিল, ঠিক আছে, বরঞ্চ ক্লাস সাসপেন্ড হওয়ার কারণে স্টুডেন্টরা চলে গিয়েছিল, তাহলে কারণ এটা ফলাফল এটা। তাহলে এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে যদি কারণ বুঝেন তাহলে এখানে বসাবেন বিকজ, অ্যাজ সিন্স, বিকজ যে কোনো একটা বসাতে পারেন, সমস্যা নেই। আর যদি ফলাফলকে ইন্ডিকেট করেন তাহলে আপনি কি করতে পারেন, তাহলে এখানে আপনি এই ফলাফলের জিনিস করবেন। তাহলে দেখেন তো দ্য ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড, কনসিকুয়েন্টলি দ্য স্টুডেন্টস ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে ফলাফল স্বরূপ ছাত্রছাত্রীরা কি করেছিল, চলে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, তাহলে as a result the students went away, so the students went away, the result is the students went away। তাহলে আপনি ফলাফল বুঝলে এখানে বসাবেন, কারণ বুঝলে এখানে বসাবেন। এখন বাক্যগুলো আপনি উল্টা দিতে পারেন, উল্টানো মানে কি, the students went away এভাবে বলতে পারেন, the students went away because the classes were সাসপেন্ডেড। তাহলে দেখেন তো আমরা জাস্ট সেন্টেন্স বা ক্লজ গুলোকে উল্টালে কি হবে, আমাদের কনজাংশনটা কিন্তু বসাচ্ছি। তাহলে দেখেন এটা কিসের আগে বসাইছি, এটাই তো কারণ ছিল, সেটা কারণ আগে, কারণের ফলাফল, কারণের কনজাংশন বসাইছি।
তাহলে আমি যদি এখানে বিকজ লিখতাম, তাহলে এই যে বিকজ থেকে সাসপেন্ডেড পুরোটা একটা ক্লজ ছিল না? তাহলে যখন আমি ক্লজ গুলোকে যখন ইন্টারচেঞ্জ করতেছি তখন কি করতে, সে কনজাংশন সহ তাকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা একটা ক্লজ ছিল, সেখানে দেখেন এটা একটা পুরোটা ক্লজ, অর্থাৎ এই ক্লজটাই। আবার এটা ছিল বিকজ দ্য ক্লাস ইজ ওয়াই সাসপেন্ডেড, এটা একটা ক্লজ ছিল, সেখানে এটা পুরোটা বসাই দিলাম। অর্থাৎ আপনি সেন্টেন্স গুলোকে ইন্টারচেঞ্জ করলেও আপনার কিন্তু কনজাংশনটা বুঝে শুনে কিন্তু বসাতে হবে, ঠিক আছে? কিন্তু আরেকটা ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি উল্টাতে পারবেন, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সকে উল্টাতে পারবেন না। আপনি কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলোকে আগে পরে লিখতে পারবেন না, আপনাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লজটা বাক্যের শেষে বসাইতে হবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আপনি উল্টাতে পারবেন, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে যেমন এখানে লিখছি বিকজ দ্য ক্লাসেস ওয়্যার সাসপেন্ডেড দ্য স্টুডেন্টস ওয়েন্ট অ্যাওয়ে, এভাবেও লিখলে আমার বাক্যটা জয়েন্ট হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হবে। আবার যদি লিখেন দ্য স্টুডেন্টস ওয়েন্ট অ্যাওয়ে বিকজ দ্য ক্লাসেস ওয়্যার সাসপেন্ডেড, তাও কিন্তু বাক্যটা শুদ্ধ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি উল্টাতে পারবেন, কম্পাউন্ড সেন্টেন্সকে কিন্তু উল্টাতে পারবেন না, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা 2 নাম্বারটা গেল। এখন লিখেন 3 নাম্বার, বিপরীত ধারণা বোঝাতে। বিপরীত ধারণা বুঝলে আমি ট্রান্সফরমেশন যেভাবে করাইছিলাম ঠিক সেভাবে করাচ্ছি, যাতে একসাথে যাতে ক্লাসগুলো যাতে বুঝতে পারেন। বিপরীত ধারণা বুঝালে, ঠিক আছে? এখন লিখবেন হচ্ছে বিপরীত ধারণা বুঝালে, মানে বৈপরীত্য বুঝালে, ঠিক আছে? এখন একটু করে বলে রাখি, বিপরীত ধারণা বলতে আসলে কি বুঝি? বিপরীত মানে হচ্ছে যে এটা না যে বিপরীত শব্দ যেভাবে করি সেটা না। এখানে যে বিপরীত ধারণা বলতে হচ্ছে আমি যেভাবে নর্মালি চিন্তা করি সে কাজটা না হয় যদি আমাদের উল্টা কাজটা হয়, ঠিক আছে? যেমন ধরেন যারা 10টা ক্লাস করবো বলছে তারাই নাই, ঠিক আছে? হুদাই আমি মানি কি 10টা বাজে ক্লাস ক্লাস নিতে যাই, দেখেন সেটা হচ্ছে কি তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলছিলাম, কারো বিপরীত ধারণা। বিপরীত ধারণা বলতে এই যেমন ধরেন আমি যদি আমার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি চিন্তা করছি যারা 10টা ক্লাসটা করবে, যারা 10টা করছিল, ঠিক আছে, রাতে নিলে ক্লাস ভালো হবে, আমি চিন্তা করছি আজকে মোটামুটি সবাই থাকবে। তাহলে দেখেন কয়জন আছেন, যতজন আছেন আপনারা নিজেরা দেখতেছেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে খেয়াল করেন যে তাহলে এটা বিপরীত ধারণা হয়ে গেল না? অর্থাৎ আমি যেভাবে চিন্তা করছি সাধারণ যেভাবে চিন্তা সেটা না হয়ে তার উল্টাটা হয়ে যাওয়া, ঠিক আছে? অথবা ধরেন একজন ব্যক্তি খুবই অসুস্থ, তিনি একটা কনফারেন্সে যাওয়ার মানে যাওয়ার তার একটা মানে প্রোগ্রাম আছে, কিন্তু তিনি এত অসুস্থ যে তিনি উঠে দাঁড়াতে পারতেছেন না। তাহলে আমরা ধরে নিব কি ওই ব্যক্তি আজকে অনুষ্ঠানে আসতে পারবে না। যদি চলে আসে, যদি চলে আসে সেটাই হচ্ছে বিপরীত ধারণা, বুঝতে পারছেন? তাহলে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সাধারণভাবে যেভাবে চিন্তা করি সেটা যদি উল্টাটা যদি হয় সেটাই হচ্ছে বিপরীত ধারণা। একজন ছেলে বা একজন মেয়ে দিন রাত 24 ঘন্টার মধ্যে মোটামুটি 16-17 ঘন্টা পড়ালেখা করে, এমনকি আপনার কি ওই যে মাঝে মধ্যে দেখবেন যে মানে হচ্ছে যে চাঁদের আলোয় সে পরে বিসিএস কাটা রয়েছে, ছাদে হেঁটে হেঁটে পড়ালেখা করে বিসিএস কাটা রয়েছে, মানে এভাবে অনেক কিছু দেখবেন। তাহলে এগুলো হচ্ছে কি নর্মালি চাঁদের আলোয় পড়ালেখা করে বিসিএস কাটা হওয়া, সেটা কিন্তু কখনোই কিন্তু আমরা কিন্তু চিন্তা করতে পারবো না। যদি হয়ে যায় সেটা হচ্ছে আপনার কি, সেটা হচ্ছে আমরা তখন বলে এক্সেপশনাল। এই এক্সেপশনাল জিনিসটি হচ্ছে বিপরীত ধারণা, ঠিক আছে? যেটা বলছিলাম, তাহলে ওই ব্যক্তি অসুস্থ মানে হচ্ছে কি ওই ব্যক্তি সাধারণত কনফারেন্সে উপস্থিত হতে পারবে না, যদি চলে আসে তাহলে সেটাই হচ্ছে বিপরীত। তাহলে এখানে সেম জিনিসটা আমরা বুঝাবো বিপরীত ধারণা বুঝাবো। তাহলে বিপরীত ধারণা বুঝালে কোন কোন কনজাংশন যুক্ত হবে সেগুলো একটু লিখে রাখেন। সেটা হচ্ছে অলদো, আগে ছোটরা লিখি, দো, অলদো, ইভেন দো, দো, অলদো, ইভেন দো, তারপর হচ্ছে বাট, ঠিক আছে? দো, অলদো, ইভেন দো, বাট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার বিপরীত ধারণা বোঝালে। লাইট পড়ছে দেখো এখানে, ঠিক আছে? বিপরীত ধারণা বোঝালে আমরা কনজাংশন হিসেবে বাক্যকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন বসাবো, ঠিক আছে? দেখেন আমরা সিম্পল একটা উদাহরণ দিই প্রথমে, ইট ইজ রেইনিং, ফুল স্টপ, আই ওয়েন্ট টু কলেজ। তাহলে খেয়াল করেন ইট ইজ রেইনিং, তাহলে বৃষ্টি কি করছিল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তাহলে ঠিক আই ওয়েন্ট টু কলেজ, ঠিক আছে? ইট ইজ না, ইট ওয়াজ দি, অর্থাৎ বৃষ্টি পড়ছিল, আমি কলেজে গিয়েছিলাম। তাহলে দেখেন তো দুটো বাক্য কিন্তু আলাদা জিনিস বোঝাচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে, কনজাংশন বসে সেগুলো কিন্তু একসাথে করতে হবে। এখন একসাথে বসালে আমি যে কোনো একটা বসাই দিলে হবে না,
ঠিক আছে, আমি এভাবে বলা যাবে না বিকজ ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু কলেজ, বৃষ্টি হওয়ার কারণে আমি স্কুলে গিয়েছিলাম। জিনিসটা কিন্তু কখনোই কিন্তু মানানসই না। বৃষ্টি হইলে আমি কলেজে যাব, বৃষ্টি হইলে আমি কলেজে যাব না, এটা তো কোনো যুক্তিতে খাটে না। সো যে কোনো ভাবে কনজাংশন বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় না। তো আপনাকে আবার আসতে হবে হচ্ছে লজিক আসতে হবে। লজিক হচ্ছে কি, যেহেতু ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু কলেজ, যেহেতু আমরা এখানে বাক্য দুটো থেকে আপনাকে সবার আগে আসতে হবে থিম আসতে হবে, অর্থাৎ সেন্টেন্স গুলা কোন মিনিং এ করলে আমরা যুক্তিযুক্ত হবে, তো লজিক্যাল হবে, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। তাহলে ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু কলেজ, তাহলে এখন আমরা যুক্ত করবো কি বিপরীত ধারণা। তাহলে দেখেন তো ইট ওয়াজ রেইনিং নরমালি কি হয়, বৃষ্টি যদি পড়ে তাহলে সাধারণত আমরা কিন্তু কলেজে বা স্কুলে বা কোনো কাজে কিন্তু আমরা সাধারণত যেতে চাই না, ঠিক আছে, নর্মাল সেন্সে বলে। কিন্তু সে কি করেছে, কিন্তু আমি কলেজে গিয়েছিলাম, তাহলে দেখুন বিপরীত ধারণা হয়েছে কিনা। তাহলে এখন আমরা যদি করি তাহলে হচ্ছে ইট ওয়াজ রেইনিং, এখানে যা থাকবে তা হবে। এখন এখানেও সেম জিনিস, ফুল স্টপ যেহেতু আছে তাহলে আমি আচ্ছা সেন্টেন্সটা লিখি একবারে, ইট ওয়াজ রেইনিং, ফুল স্টপ তুলে দিলে তোমার মাঝখানে বসাইতে হবে, সেখানে মাঝখানে গ্যাপ রাখলাম, তাহলে হচ্ছে কি আই ওয়েন্ট টু কলেজ। তাহলে এখন এখানে এই কনজাংশন গুলো দিয়ে কিন্তু আমাকে বাক্যটা কমপ্লিট করতে হবে। এটা আগে বসতে পারে আবার মাঝখানে বসতে পারে, দুই জায়গায় কিন্তু আমাদের খালি আছে। এখন কোনটা কোন জায়গায় বসবে সেটা আমরা এখন একটু দেখবো। তাহলে দেখেন তো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু কলেজ, তাহলে আমরা এখানে যদি মাঝখানে বসাই তাহলে এখানে যদি আমরা বসাই ইট ওয়াজ রেইনিং দো অল দো ইভেন দো বাট, যে কোনো একটা বসিয়ে দিলাম চোখ বন্ধ করে, তাহলে কি হলো ইট ওয়াজ রেইনিং দো আই ওয়েন্ট টু কলেজ। দো মানে দো অল দো ইভেন দো, এগুলা মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, অর্থাৎ বিপরীত ধারণা বদলে সত্ত্বেও বোঝায়। তাহলে দেখেন তো ইট ওয়াজ রেইনিং দো আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে যাওয়া সত্ত্বেও বৃষ্টি পড়ছিল, এটার সাথে কোনো লজিক কি খাটে? যদি দোটাকে যদি আমি যদি এখানে বসাই, দো অল দো ইভেন দো যদি আমি এখানে বসাই, বাট কিন্তু না, দো অল দো ইভেন দো যদি মাঝখানে বসাই আমার লজিকের সাথে কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়। কিভাবে? তাহলে কি হচ্ছে, আমি কলেজে যাওয়া সত্ত্বেও বৃষ্টি পড়ছিল, তার মানে কি আমি কলেজে না গেলে বৃষ্টি বন্ধ হয়ে যেত, আমি কলেজে গেছি বেঁধে বৃষ্টি পড়তেছে, এমন তো না, লজিক তো খাটে না। তাহলে দো অল দো কিন্তু আমরা এখানে বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে বসাতে পারবো না, তো আমাকে কোথায় আছে বাক্যের শুরুতে, তাহলে বাক্যের শুরুতে যদি বসাই তাহলে খেয়াল করেন দো ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি কলেজে গিয়েছিলাম, এখন কিন্তু লজিক খাটে, কারণ বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু আমি কলেজে গিয়েছিলাম, তাহলে এখন কিন্তু লজিক খাটে। তার মানে কি দো অল দো ইভেন দো আমি বাক্যের শুরুতে বসাচ্ছি যাতে আমার লজিক যাতে আমার ঠিক থাকে। তাহলে মাঝখানে কি বসাবো, মাঝখানে তাহলে দো অল দো ইভেন দো সাধারণত আমরা বাক্যের শুরুতে বসাবো বলবো না, কারণ এটা বাক্যের মধ্যখানে আসতে পারে। তাহলে দো অল দো ইভেন দো আমরা সাধারণত সেই ক্লজের সাথে বসাবো যেটা সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে যুক্ত করা যাবে, ঠিক আছে। আর বাট, বাট যখন বলতেছি, বাট হচ্ছে কোন ধরনের কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। আর যেহেতু বাট যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন, সেটা কোন ক্লজের আগে বসবে, প্রিন্সিপাল ক্লজের আগে বসবে, তাহলে এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। যদি আমি যদি কি বসাই দো বসাই তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারছেন। আর এখন যদি বাট বসাই, বাট যেহেতু আমার কোঅর্ডিনেট কনজাংশন, সো সেটা প্রিন্সিপাল ক্লজের আগে বসাবো, তাহলে আমরা বাট যদি এখানে বসাই তাহলে বাক্যটার সেন্স দেখেন কিভাবে হয়। আমরা এখানে যদি দোটা যদি অ্যাভয়েড করি তাহলে ইট ওয়াজ রেইনিং বাট আই ওয়েন্ট টু কলেজ, তাহলে হচ্ছে কি বৃষ্টি পড়ছিল কিন্তু আমি কলেজে গিয়েছিলাম, তাহলে বাক্যটা কিন্তু এখন কিন্তু লজিক হয়, অর্থাৎ বাট মাঝখানে বসলে বাক্যটা লজিক হয়। এগুলো আমি কোথেকে বলতেছি, এগুলো আমি বলতেছি আসলে ট্রান্সফরমেশন ভিত্তিতে, ঠিক আছে। দো অল দো ইভেন দো এগুলো বসে যায় অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের সাথে, সো এটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে বসালাম। আর বাট বসা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, সো কোঅর্ডিনেট কনজাংশন বসে প্রিন্সিপাল ক্লজের আগে, তাহলে প্রিন্সিপাল ক্লজের আগে কোঅর্ডিনেট কনজাংশন বসালাম। এখন আপনার প্রশ্ন আসতে পারে বা আপনি কিভাবে বুঝবেন যে এটা প্রিন্সিপাল ক্লজ হবে, এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, ঠিক আছে। সেটার জন্য যদি বলতে হয় তাহলে আপনাকে ট্রান্সফরমেশনের অর্থাৎ কি ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে 2 নাম্বার রুলস পড়াই দিলাম সেই 2 নাম্বার রুলসটা ভালো করে দেখে আসতে হবে, কারণ 2 নাম্বার রুলস আমি ভালোভাবে বলছি যে প্রিন্সিপাল ক্লজ কিভাবে আইডেন্টিফাই করবেন কিভাবে করবেন। এখন দেখেন তো এই জায়গাটা আমরা যদি এখন যদি সিম্পলে করতে যাই তাহলে আমরা কি করতে হবে, সিম্পলে করতে গেলে আমরা কি করতে হয়, দো অল দো ইভেন দো থাকলে আমরা ডেসপাইট ইন স্পাইট অফ বসাই, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ বসাই, ঠিক আছে, ইন স্পাইট অফ বসাই। তাহলে ডেসপাইট এবং ইন স্পাইট অফ বসাবো, যদি আবার ভুল হয়েছে ইন স্পাইট আলাদা কিন্তু একসাথে না, তাহলে ডেসপাইটের সাথে অফ হয় না, ইন স্পাইটের সাথে অফ বসাতে হয়। যদি সিম্পলে করতে যেতে আমাকে এই ফ্রেজ মার্কার গুলো বসাতে হয়, তাহলে ফ্রেজ মার্কার কোনটাতে বসাবো, আমরা যেটাকে সাবঅর্ডিনেট ক্লজ করবো সেটাকে বসাবো। তাহলে এটাকে করছিলাম না, তাহলে হবে কি ডেসপাইট বিং, ডেসপাইট বিং রেইনিং, ঠিক আছে, despite being raining, comma, I went to college. In spite of being raining, I went to college.
ঠিক আছে, এবং আমরা সিম্পল করবো। আমি সিম্পল যাচ্ছি না কারণ এখানে জটিল হয়ে যাবে আপনাদের জন্য, কারণ এটা তো একটা সিকোয়েন্সে আসতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলছি, আমরা সেভাবে অর্থাৎ আমরা ট্রান্সফরমেশনটা বুঝে আসলে আমরা জিনিসগুলো কিন্তু খুব দ্রুত বুঝতে পারবো কেন এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলছি, কেন এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি, কেন আমরা এখানে বারটা মাঝখানে বসাইতে হচ্ছে, দো অল দো বসাইতে পারতেছি না, সেগুলো কিন্তু ট্রান্সফরমেশন বুঝলেই কিন্তু বুঝতে পারবেন। এবং ট্রান্সফরমেশন আমি যতটুকু সম্ভব আমি একদম ডিপলি এবং হচ্ছে আপনাদের একদম বেসিক জিনিসটা দিয়ে বোঝানোর ট্রাই করছি। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার শেষ করলাম, দো অল দো ইভেন দো। ঠিক আছে, এখন দেখেন আমি আরেকটা 3 নাম্বার শেষ করতে, আমি আরেকটা উদাহরণ দিই যেটা আমি ট্রান্সফরমেশনে দিয়েছিলাম, সেই উদাহরণটাই দিই। ঠিক আছে, কি জানি ছিল ওখানে, হি হ্যাড all the qualifications। ঠিক আছে, he couldn't get any job। দুটো বাক্য ছিল ওখানে, লিখছিলাম আমরা ট্রান্সফরমেশন করছিলাম, তাহলে লিখছিলাম এরকম, ইন স্পাইট অফ হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশনস হি কুডন্ট গেট এনি জব। এটা ছিল সিম্পলে। কমপ্লেক্স করার সময় করছিলাম কি, দো হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস হি কুড নট গেট এনি জব। আবার করছিলাম কম্পাউন্ডে করছিলাম, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস বাট হি কুডন্ট গেট এনি জব। ঠিক আছে, তাহলে দেখেন তো, তার সকল যোগ্যতা ছিল কিন্তু সে চাকরি পায়নি। তাহলে তার সকল যোগ্যতা থাকলে সাধারণত চাকরি পাওয়ার কথা, কিন্তু সে পায় নাই, তাহলে সেটা হচ্ছে বিপরীত। আদৌ কি আছেন? চলতেছে না বন্ধ হয়ে গেছে? চলতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তাহলে দো হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস হি কুড নট গেট এনি জব। আবার যদি আমরা যদি মাঝখানে বসাতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, বাট বসাতে হবে। কেন? কারণ এটা ছিল প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এটা ছিল প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ বাক্য দেখেন, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস ড্যাশ হি কুড নট গেট এনি জব। অর্থাৎ যখন আপনাকে জয়নিং সেন্টেন্স, সোজা কথা যদি বলি, জয়নিং সেন্টেন্স করতে গেলে আপনাকে দেখতে হবে কোনটা লজিক্যালি আপনার হয়, সেটা কি কম্পাউন্ড করলে লজিক্যাল হয় নাকি কমপ্লেক্স করলে লজিক্যাল হচ্ছে। কমপ্লেক্স করলে অবশ্যই সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বাক্যের আগে বসালে আমার বাক্যটা লজিক্যাল হয়। আমি তো একটু আগে শুরুতে করলাম যে মাঝখানে যে দোল দেওয়া বসে, তাহলে বাক্যটা সম্পূর্ণ উল্টে যায় বা বাক্যটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আপনার পরীক্ষা হলে কি বলবো, যেহেতু 5টা করতে হবে, যেহেতু আপনাকে সময় থাকবে 4 ঘন্টার মধ্যে আপনাকে যেহেতু করতে হবে, আপনি এগুলোকে একটু সময় নিয়ে যদি, অর্থাৎ ইংলিশের সাথে বাংলাটা করে যদি করতে পারেন, একদম পূর্ণাঙ্গ বাংলা, যেহেতু আপনারা ট্রান্সলেশন মানে করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনাদের কিন্তু এটা বাংলা করাটা কিন্তু এত কঠিন না। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আপনাদের কিন্তু জিনিসটা কিন্তু সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আসেন 4 নম্বরে। 4 নম্বর লিখেন। এখন একটু দ্রুত যাব কারণ বোঝানোর জিনিসগুলো শেষ মোটামুটি। 4 নম্বর হচ্ছে উদ্দেশ্য বোঝালে। আমি ট্রান্সফরমেশনের সাথে মিলিয়েই কিন্তু করাচ্ছি, যাতে আপনারা যাতে একবারে সব বুঝতে পারেন। উদ্দেশ্য বোঝালে, উদ্দেশ্য বোঝালে আমরা কি বসাই, উদ্দেশ্য বোঝালে আমরা সো দ্যাট বসাই, দ্যাট বসাই, ইন অর্ডার দ্যাট বসাই। তাহলে উদ্দেশ্য বোঝালে আমরা কি বসাবো, উদ্দেশ্য বোঝালে আমরা সাধারণত সেখানে সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট বসাবো, যেহেতু কনজাংশন, সো কনজাংশন নিয়ে কাজ করতেছি। তাহলে সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট। ক্লিয়ার? এটা আমি করেছিলাম ট্রান্সফরমেশনের, মানে ট্রান্সফরমেশনের রুলস গুলোর 1 2 3 4 5 নম্বরে, 5 নম্বর রুলসে এই জিনিসটা করেছিলাম। তাহলে হচ্ছে কি, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, তাহলে আমরা যদি আমরা এখানে লিখছিলাম এরকম, উই ইট, উই ইট টু লিভ, এভাবে ছিল সিম্পলে। কমপ্লেক্স হওয়ার সময় আমরা কি করছিলাম, আমরা করছিলাম উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। ঠিক কিনা? তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ এভাবে ছিল। মানে আমি ট্রান্সফরমেশনের উদাহরণটাই দিচ্ছি। তাহলে উই ইট টু লিভ, তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখন জাস্ট আপনাকে বাক্যে তাহলে কি করলো, এই জিনিসটা তুলে দিয়ে একটা ফুল স্টপ মাঝখানে বসাই দিলাম। ঠিক আছে, অর্থাৎ উই ইট ফুল স্টপ উই ক্যান লিভ। তাহলে দুটো সেন্টেন্স হলো, দুটো প্লাস হলো, দুটো সেন্টেন্স হলো, দুটো সেন্টেন্স যেহেতু আমাকে যুক্ত করতে হবে, আমাকে কনজাংশন লাগবে। তাহলে কনজাংশন কি, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, এটা বেশি ছোট হয়ে গেছে, ছোট দিয়ে বুঝতে পারতাম, কিন্তু আরেকটু দিই। দেখেন আটা যদি করি তাহলে হচ্ছে কি, উই ইউজ পাওয়ার ফুল স্টপ উই ক্যান ডেকোরেট
আওয়ার হাউস। তাহলে উই ইউজ ফ্লাওয়ার ফুল স্টপ উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস। তাহলে দুটো বাক্য আমাকে করতে হবে। তাহলে দেখেন তো আমরা ফুল ব্যবহার করি কেন, অর্থাৎ ফুল ব্যবহার করার উদ্দেশ্য কি? আমাদের ফুল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িঘর সাজানো বা যে কোনো একটা কিছু করা, ঠিক আছে? তাহলে ফুল ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়ি সাজানো। তাহলে এই বাক্যের উদ্দেশ্য প্রকাশ পাইছে কেন? তাহলে উদ্দেশ্য প্রকাশ করে সেখানে কি করতে হবে? সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট বসাবো। তাহলে আমরা যদি করি এখন উই ইউজ ফ্লাওয়ার সো দ্যাট উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস, ঠিক আছে? এখানে সো দ্যাট কিন্তু মাঝখানে বসাইছি। এটাকে সো দ্যাট কিন্তু সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলো বাক্যের শুরুতে কিন্তু সাধারণত বসানো যায় না, ঠিক আছে? সো মাঝখানে বসাইতে হবে। তাহলে উই ইউজ ফ্লাওয়ার্স সো দ্যাট উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন না। উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস সো দ্যাট উই ইউজ ফ্লাওয়ার্স। আমরা ফুল আমাদের ঘর সাজাতে পারি যাতে ফুল ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু বাক্য হয় না। বাক্যটা যেরকম আমরা ফুল ব্যবহার করি যাতে আমরা ঘর সাজাতে পারি। এখন ঘর সাজাবেন না কি সাজাবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু উদ্দেশ্য যেটা বোঝাবে সে বাক্যটা সবসময় বাক্যের শেষে থাকবে, ঠিক আছে? উদ্দেশ্য জাতীয় অংশটা শেষে থাকবে। যে ফুল ব্যবহার করার উদ্দেশ্য কি? আমরা ঘর সাজানো। ক্লিয়ার? দেখেন আরেকটা দিই। উই ভিজিট কক্সেস বাজার ফুল স্টপ, ঠিক আছে? উই রিমুভ আওয়ার, জানি তাহলে আমরা ভিজিট করি আচ্ছা বোরিংনেস। তাহলে হচ্ছে কি উই ভিজিট কক্সেস বাজার ফুল স্টপ উই রিমুভ আওয়ার বোরিংনেস। তাহলে এখানে ক্যান হবে একটা, ক্যান থাকবে না তো সমস্যা নেই, একই জিনিস বুঝাবে। তাহলে হচ্ছে কি উই ভিজিট কক্সেস বাজার ফুল স্টপ উই ক্যান রিমুভ আওয়ার বোরিংনেস। তাহলে এখন দেখেন কক্সেস বাজার ভিজিট করার উদ্দেশ্য কি? আমাদের বোরিংনেসটাকে কি করা? বোরিংনেসটাকে দূর করা। এখানে বোধহয় ডাবল আর হবে, ঠিক আছে? কি করবো আমরা? বোরিংনেসটাকে দূর করার জন্য। তাহলে এখন কি করবো? উই ভিজিট কক্সেস বাজার সো দ্যাট উই ক্যান রিমুভ আওয়ার বোরিংনেস, অথবা উই ভিজিট কক্সেস বাজার দ্যাট উই ক্যান রিমুভ আওয়ার বোরিংনেস, অথবা উই ভিজিট কক্সেস বাজার ইন অর্ডার দ্যাট উই ক্যান রিমুভ আওয়ার বোরিংনেস। অর্থাৎ যে কোনো একটা পিছনে বসাতে পারবেন, কোনো টেনশন নেই। ক্লিয়ার? তাহলে উদ্দেশ্য গেল। এখন আসবো শর্ত। শর্ত এর ট্রান্সফরমেশন 3 এবং 4 নম্বরে ছিল শর্ত, এখানে 5 নম্বর হচ্ছে শর্ত বুঝালে। শর্ত বুঝালে কি কি বসে? ইফ বসে, আনলেস বসে, প্রোভাইডেড দ্যাট বসে, অথবা প্রোভাইডিং দ্যাট বসে, ঠিক আছে? তাহলে শর্ত বুঝলে আমরা ইফ বসাতে পারবো, আনলেস বসাতে পারবো, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট বসাইতে পারবো যদি শর্ত বুঝায়, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন he came here, I would meet with her. দেখেন he came here, I would meet with her, দুটো বাক্য দিল এবং দুটো বাক্যের সাথে কোনো সামঞ্জস্য আমি দেখতেছি না। সে এখানে এসেছিল, ঠিক আছে? আই উড মিট উইথ হার। এখন বাক্যগুলোকে তাহলে আমরা যদি এখন যদি দেখি তাহলে হচ্ছে কি এখন আমরা আপনারা তাহলে কিভাবে করবেন? এখন আমি যে শর্ত বুঝালে যে বসাচ্ছি, শর্ত বুঝালে তো বসাতে পারবো, সমস্যা নেই, কারণ বাক্যটা আমি সেভাবে দিছি। আপনি যদি বলেন যে সে আসার কারণে আমি তার সাথে কি করেছিলাম? দেখা করেছিলাম। যদি আমি যদি বলি হি কেম হিয়ার, আই উড মেট উইথ হার, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে আমি এখানে বিকজ বসাবো,
আপনার কোনো সমস্যা? বিকজ হি কেম হিয়ার আই উড মিট উইথ হার। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সে এখানে এসে আসার কারণে সে এখানে এসেছিল আমি কি তার সাথে দেখা করেছিলাম, এটা আমি নর্মালি বলতেছি। তাহলে বিকজ হি কেম হিয়ার, কারণ সে এখানে এসেছিল। ঠিক আছে, তাহলে কারণ যদি এখানে হয় তাহলে ফলাফলটা এখানে থাকতে হবে। তাহলে দেখেন তো আই উড মিট উইথ হার, এই বাক্যের কারণের সাথে এটার কোনো ফলাফলের কোনো যুক্তিসঙ্গতা আছে কিনা আপনারা নিজেরাই চিন্তা করেন। সে এখানে এসেছিল, কিসের জন্য আসছে সেটা কিন্তু বলা নাই। আই উড মিট উইথ হার, এখন চাইলে আপনি বসাইতে পারবেন এখানে বিকজ, কিন্তু বিকজ আপনি কখন বসাইতে পারতেন? যদি এভাবে হতো যে বাক্যটা যে ব্যবহার হতো আই মেট উইথ হিম, তাহলে এখন আপনি সাধারণ বোঝাতে সে এখানে আসার কারণে আমি তার সাথে দেখা করেছিলাম। কিন্তু যখন এখানে উড মাইট চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এই বাক্যটা সাধারণত কি করতে হয়, সাধারণত আমরা শর্ত বোঝানোর, শর্ত অথবা কন্ডিশন বোঝানোর জন্য আমাকে ব্যবহৃত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত যখন বলছে আই উড মেট উইথ হার, তখন হচ্ছে আমি তার সাথে দেখা করতে পারতাম। ঠিক আছে, আই মেট উইথ হিম দিলে তখন সেটা একটা সামঞ্জস্য থাকতে পারতো। ঠিক আছে, এখানে কিন্তু সামঞ্জস্য আমি কিন্তু করব না। তাহলে সেখানে হচ্ছে কি হি কেম হিয়ার আই উড মেট উইথ হিম উইথ হার, তাহলে আমরা যদি বলি যদি সে এখানে আসতো তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম। তাহলে আমি যখন কন্ডিশন তৈরি করতেছি তখন আমরা বলবো কি ইফ হি কেম হিয়ার কমা আই উড মেট উইথ হিম। তাহলে এখানে ইফ আনলেস প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট যে কোনো একটা কিন্তু চাইলে বসানো যাবে না, এটা আপনার বাক্যের উপর নির্ভর করবে কি বসাবেন। এখানে ইফ এর কন্ডিশন মিলতেছে তো আমাকে ইফ বসাতে হবে। এখন যদি বলেন ইফ হি কেম হিয়ার আই উড মেট উইথ হার, এখন আনলেস যদি বসাই দেন এই বাক্যের মধ্যে যদি আনলেস বসেন তাহলে দেখেন তো কি হয়, আনলেস মানে হচ্ছে ইফ মানে যদি, আনলেস মানে হচ্ছে যদি না, তার মানে নেগেটিভ প্রকাশ করবে। তাহলে হচ্ছে কি আনলেস হি কেম হিয়ার, যদি সে এখানে না আসতো, ঠিক আছে, আমি তার সাথে দেখা করতে পারতাম। তাহলে বাক্যটা কেমন জানা হয়ে গেল না? আর সে যদি এখানে না আসতো তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম না, তার মানে এখানেও নেগেটিভ করতে হবে। তখন আপনার আনলেস আমি তখনই বসাতে পারবো যখন এভাবে থাকবে হি কেম হিয়ার কমা আই উড নট মিট উইথ হার। তাহলে যখন এই নেগেটিভ বুঝাবে তখন আনলেস বসাবো, যখন পজিটিভ শর্ত বোঝাবে তখন সেখানে আমরা ইফ বসাবো। ঠিক আছে, তাহলে প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট কখন বসাবো, বুঝতে পারছেন? তাহলে প্রোভাইডিং দ্যাট কারণ এখানে সবগুলো যে কোনো একটা বসাইলে কিন্তু হবে না, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। ঠিক আছে, দেখেন ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম, নাম ভুলে গেছি, MUSEUM, মিউজিয়াম, হ্যাঁ মিউজিয়াম। তাহলে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম, ইউ গো দেয়ার, দুটা বাক্য। তাহলে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম, ইউ গো দেয়ার, তুমি যদি সেখানে যাও তাহলে তুমি কি করবা? যদি তুমি সেখানে যাও তাহলে তুমি ভিজিট অর্থাৎ মিউজিয়াম ভিজিট করতে ভুলিও না। তাহলে বাক্যটা এখন আমরা যদি যেহেতু আসতেছে আমরা ইফ দিয়ে করতে পারি, তাহলে হচ্ছে আমরা যদি লিখে পাবে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম ইফ, এখন বাক্যের মাঝখানে যেহেতু বোঝাচ্ছি যদি, যেহেতু এটার সাথে মিলতেছে আমার এখানে বসা যাচ্ছে। তাহলে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম ইফ ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে যাও তাহলে জাদুঘর ভ্রমণ করতে ভুলিও না। তাহলে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম। ঠিক আছে, তাহলে এখানে ইফ বসাচ্ছে, তাহলে এখানে আমরা কি বসাতে পারি? আমরা এখন এই ইফ এর পরিবর্তে আমরা এখানে প্রোভাইডেড দ্যাটও বসাতে পারি, প্রোভাইডেড দ্যাটও বসাতে পারি। তাহলে ডোন্ট ফরগেট টু ভিজিট মিউজিয়াম প্রোভাইডেড দ্যাট, এখানে প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি। ঠিক আছে, তাহলে ইউ গো দেয়ার, তাহলে প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট আমরা ইফ এর পরিবর্তে বসাতে পারি, কিন্তু কখনোই কিন্তু আমরা কিসের পরিবর্তে, আমরা কিন্তু আনলেস এর পরিবর্তে কিন্তু বসাইতে পারি না। এখন এই বাক্যটা তো ইফ অবস্থাতে প্রোভাইডেড দ্যাট অবস্থাতে, ঠিক আছে, সেজন্য কোনো কনফিউজ তৈরি হয়নি। কিন্তু বাক্যটা যদি এভাবে না দিয়ে আমরা বাক্যটা যদি একটু চেঞ্জ করে, একটু না মানে পুরোটাই চেঞ্জ করে যদি অন্য একটা বাক্য থাকতো, যেমন ধরেন ইউ উইল
pay this money I ঠিক আছে লিখছিলাম I use জায়গায় লিখলেই তো I will pay this money timely dash অর্থাৎ ড্যাশ দেব না ফুল স্টপ দিব timely তাহলে হচ্ছে কি you and 1000 টাকা দেখেন I will pay this money you না ঠিক আছে you lend me 1000 টাকা তাহলে হচ্ছে কি I will pay this money timely you lend me কি 1000 টাকা এখন দেখেন বাক্যটা কি হচ্ছে বাক্যটা দেখা যাচ্ছে কি যদি তুমি আমাকে 100 টাকা দাও তাহলে তুমি কি করতে পারবা তাহলে আমি কি করব আমি তোমাকে টাকাটা কি করব টাকাটা আমি তোমাকে সময় মতো কি করব ফেরত দিব তাহলে এখানে আসলে আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে এটা তো ইফ এখানে হয়ে যায় ইফ ইউ ল্যান্ড মি 100 টাকা যদি তুমি আমাকে যদি কি দাও 1000 টাকা যদি ধার দাও তাহলে কি করব আমি তোমাকে এটা টাইমলি ফেরত দিব এটা ইফ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এই বাক্য এভাবে থাকলে সমস্যা নেই যদি এভাবে বাক্যটা যদি এভাবে দিতাম আই উইল ল্যান্ড ইউ 1000 টাকা এই জিনিসটা তখন মাথায় আসতেছে না তাহলে হচ্ছে কি দুটাই ফিউচার টেন্স একটা ফিউচার একটা প্রেজেন্ট থাকলে আমি ইফ বসাতে পারি কিন্তু দুটোই যদি ফিউচার টেন্স যদি থাকে সেক্ষেত্রে আর ইফ বসানো যাবে না কারণ কন্ডিশনাল নিয়ম হচ্ছে একটা বাক্য অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা অল টাইম ফিউচার টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা অল টাইম ফিউচার টেন্স করতে হয় ঠিক আছে কিন্তু আপনার কখনোই কিন্তু যেটাকে আমরা সাবঅর্ডিনেট করবো সেটা কিন্তু কখনোই কিন্তু দুটো ক্লজ কখনোই কিন্তু ফিউচার ইন্ডিকেট করতে পারবে না ঠিক আছে কন্ডিশনাল একটা নিয়ম হচ্ছে সেটা তাহলে যেহেতু এখানে দুটোই ফিউচার ইনডেফিনিট আমি এখানে ইফ বসাতে পারবো না তখন আমাকে সাহায্য নিতে হবে প্রোভাইডেড দ্যাট বসাতে হবে নরমালি এর আগের স্থানে আমরা প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট ইফ তিনটাই বসাতে পারতেছে এক জায়গায় কিন্তু এখানে আর আপনি ইফ বসাতে পারবেন না কারণ দুটোই কিন্তু ফিউচার ইন্ডিকেট করতেছে এবং ফিউচার টেন্স তাহলে হচ্ছে কি এখন এখানে বসাতে হবে আই উইল পে দিস মানি টাইমলি না আই উইল ল্যান্ড ইউ 1000 টাকা যদি তুমি কি করো ইউ হবে এখন এখানে তাহলে ইউ উইল পে দিস মানি টাইমলি তাহলে এখানে হবে কি আবার ইফ বসানো যাবে না তাহলে হচ্ছে কি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট আই উইল ল্যান্ড ইউ 100 টাকা তাহলে হচ্ছে কি যদি আমি তোমাকে কি দিব আমি তোমাকে 1000 টাকা ধার দিব যদি তুমি কি করো যদি তুমি কি করতে পারো যদি তুমি টাকাটা যদি কি করো টাইমলি পরিশোধ করো তাহলে এখন আমরা এখানে যদি বলি প্রোভাইডিং দ্যাট you will pay this money timely I will lend you 100 টাকা 1000 টাকা ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এই যে প্রোভাইডিং দ্যাট এটা এখন এটাকে যদি মাঝখানে নিতে যায় তাহলে আমাকে কি করতে হবে এই পুরো ক্লজটাকে শেষে নিয়ে যেতে হবে এটাকে আগে নিয়ে আসতে হবে তাহলে হবে কি I will lend you 1000 টাকা providing that you will pay this money timely ঠিক আছে অর্থাৎ আপনি দুভাবেই করতে পারেন প্রোভাইডিং দ্যাটটা আপনি আগে বসাতে পারেন মাঝখানে বসাতে পারেন ক্লজটা চেঞ্জ করবেন শুধু আর কিছুই না ঠিক আছে তাহলে 5 নাম্বার গেল শর্ত বোঝালে 6 নাম্বার আসি কয়টা বাজে 11টা বাজছে 1 ঘন্টা হয়েছে বেশিক্ষণ পড়াবো না কয়েকটা করাবো এবার আসি 6 নাম্বার অতিরিক্ত তথ্য প্রদান করতে অর্থাৎ অতিরিক্ত কোনো ইনফরমেশন যদি দিতে হয় অতিরিক্ত কোনো কিছু যদি আমরা যদি প্রকাশ করি মানে আরো যদি বুঝাই অর্থাৎ আরো ঠিক আছে তাহলে অতিরিক্ত কোনো তথ্য যদি দিই বা আরো যদি বোঝাই তাহলে সেখানে আমরা যে জিনিসগুলো বসাবো সেটা হচ্ছে ইন এডিশন কমা
moreover, comma, besides, comma, therefore, ঠিক আছে, also, তাহলে সাধারণত এগুলো দিয়ে লিখি, আরো অনেকগুলো আছে সেগুলা আমি আমরা শীট দিয়ে যখন দিব তখন এগুলো এমনিতে পাবেন। তাহলে হচ্ছে কি ইন এডিশন, মোর ওভার, বিসাইডস, দেয়ারফর, অলসো, এই জিনিসগুলো বসে কিসের জন্য? অতিরিক্ত কোনো যদি ইনফরমেশন যদি দিতে হয় তখন আমরা জিনিসগুলো বসাবো। ক্লিয়ার? দেখেন একটা বাক্য লিখি, মুনিয়া প্লেস টেনিস very well, full stop. She is a good homemaker. ঠিক আছে, তাহলে কি বলছি? মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল, শি ইজ আ গুড হোম মেকার। তাহলে দুটো বাক্য এখানে আমাকে জয়েন করতে হবে। তাহলে জয়েন করতে আমরা কি করবো? তাহলে দেখো মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল, মুনিয়া খুব ভালোভাবে টেনিস খেলে। আবার দেখেন তো এই মুনিয়া সম্পর্কে একটা ইনফরমেশন অতিরিক্ত দিচ্ছে কিনা। সে তো টেনিস তো ভালো খেলে, আবার সে কি করে, সে কিন্তু নিজে একজন কি ভালো একজন কিন্তু হোম মেকার। ঠিক আছে, শি ইজ এ গুড হোম মেকার। ঠিক আছে, তাহলে এখন এই দুটো বাক্য আমাকে একসাথে করতে হবে এগুলা দিয়ে। ঠিক আছে, এগুলো দিয়ে কি করবো? একদম সিম্পল জিনিস। তাহলে আমরা লিখবো কি, মুনিয়া, এগুলো সাধারণত বাক্যের মধ্যখানে বসাতে হয়। মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল। ঠিক আছে, আর এগুলোকে যেহেতু বাক্যের মধ্যে দুটো কমার মাঝখানে বসাতে হয় সাধারণত। ইন এডিশন লিখতে পারেন, মোর ওভার বসাতে পারেন, বিসাইডস বসাতে পারেন, দেয়ারফর বসাতে পারেন, অলসো বসাতে পারেন, এখানে যে কোনো একটা বসাতে পারেন। অর্থাৎ ইন এডিশনের জায়গায় আপনি যে কোনো একটা সাইডে বসাতে পারবেন, সমস্যা নেই, এগুলোতে কোনো ঝামেলা নাই। তাহলে মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল, ইন এডিশন শি ইজ আ গুড হোম মেকার। ঠিক আছে, গুড হোম মেকার। তাহলে হচ্ছে কি, মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল, ইন এডিশন শি ইজ আ গুড হোম মেকার। ক্লিয়ার? তাহলে দেখেন এই বাক্যটা আমি কিন্তু রুলস অনুযায়ী লিখলাম, যে এগুলো বসাইলাম। এখন কেউ যদি এভাবে লিখে, না এখানে হবে না, কারণ এখানে প্লেস একটা হচ্ছে ইজ, যদি ভার্ব যদি একই রকম থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? তাহলে আমরা বোথ ডট ডট এন্ড দিয়ে লিখতে পারতাম। যেমন ধরেন রহিমা ইজ আ ভেরি মেরিটোরিয়াস, ফুল স্টপ। ঠিক আছে, শি ইজ ভেরি স্টুডিয়াস। আমি ধরেন বাক্যটা ভেবে লিখলাম, দুটো একই বাক্য, শুধুমাত্র আমি মেরিটোরিয়াস আর স্টুডিয়াস দুটো আলাদা করলাম। তাহলে দেখেন এখানে সবগুলাই কিন্তু কি, সবগুলাই কিন্তু সমান। অর্থাৎ রহিমা ইজ ভেরি, শি ইজ ভেরি, সবগুলো কিন্তু একই রকম, ভার্ব কিন্তু একই রকম। তখন আমরা কি করতে পারবো? রহিমা ইজ বোথ মেরিটোরিয়াস এন্ড স্টুডিয়াস। তখন আমরা এভাবে কিন্তু কমপ্লিট করে বাক্যটা কিন্তু জয়েন করে ফেলতে। এখন এখানে কিন্তু বাক্য জয়েন করি না, এখানে কি করছি আসলে, এই দুটো বাক্যকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করছি। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স তৈরি করছি। তাহলে আমাকে কি বলছে, আমাকে কিন্তু বাক্যটাকে যুক্ত করতে, দুইটা বাক্যকে যুক্ত করতে বলছে, বড়টা কিন্তু ট্রান্সফর্ম করতে। সো যখন কনজাংশন দিয়ে, অর্থাৎ যখন বলবো জয়নিং সেন্টেন্স, তখন কিন্তু কনজাংশন বসাতে হবে। সেখানে কোনো কনজাংশন বসে নাই। আপনি বলতে পারেন বোথ ডট ডট এন্ড তো কনজাংশন হিসেবে পাইছিলাম, কিন্তু শুধু এন্ড পাইছিলাম, বোথ ডট ডট এন্ড কিন্তু আবার কোরিলেটিভ কনজাংশন হিসেবে চলে যাচ্ছে, যেগুলো সাধারণত বলছিলাম সিম্পল সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে, সো আপনি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। আপনি হ্যাঁ কিভাবে করতে পারবেন, এটা কাছে আপনি করতে পারবেন, রহিমা ইজ ভেরি মেরিটোরিয়াস, তখন আপনি নর্মালি লিখতে পারেন রহিমা ইজ ভেরি মেরিটোরিয়াস এন্ড এন্ড শি
শি ইজ ভেরি স্টুডিয়াস, দুইটা একসাথে লিখে দিতে পারেন। তখন আমরা তখন কিন্তু আমরা কি হয়ে যাবে, দুটো ক্লজ হবে এবং একটা কনজাংশন যুক্ত হবে। বোথ ডট ডট এন্ড লিখলে সেটা সিম্পল সেন্টেন্স তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু দুটো ক্লজ আপনি ইন্ডিকেট করতে পারবেন না। ঠিক আছে, হবে না যে না হবে, কিন্তু অনেক টিচার যদি ভুল ধরে, সেটা ভুল ধরার সুযোগ দিবেন না, আপনারা নর্মালি লিখে দিবেন। তাহলে ঠিক আছে, রহিমা ইজ ভেরি মেরিটোরিয়াস এন্ড শি ইজ ভেরি স্টুডিয়াস। এটা তো গেল কি, এটা গেল হচ্ছে যদি দুটো ভার্ব যদি একই রকম হয় তখন আমরা লিখতে পারবো, সমস্যা নেই, একসাথে কমিয়ে ফেলতে পারবো। কিন্তু এখানে হচ্ছে দেখেন, এখানে প্লেস ছিল আবার এখানে ইজ ছিল, দুটো কিন্তু আলাদা ভার্ব। সো আমরা কিন্তু এন্ড দিয়ে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, এন্ড দিয়ে এখানে করা যায়, কিন্তু আমরা বোথ ডট ডট এন্ড দিয়ে কিন্তু দুটোকে একসাথে লিখতে পারবো না। তাহলে এখানে কি লিখতে হবে, মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল, in addition moreover besides therefore also she is a good homemaker। এখন আপনি যদি বলেন আমি এখানে কিছুই বসাবো না, আমি এখানে সরাসরি এন্ড বসাবো, তাহলে বাক্য কি হবে না, হবে। তখন আপনি কি করছেন, এতক্ষণ যা করলাম সেগুলো হচ্ছে আপনি তখন কি করছেন, কমপ্লেক্স তৈরি করছিলেন, এখন সেটাকে কম্পাউন্ড তৈরি করছেন, বাক্য জয়েন্ট হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, শুধু কনজাংশন বসাইছেন, তাও কিন্তু বাক্য শুদ্ধ। তাহলে মুনিয়া প্লেস টেনিস ভেরি ওয়েল এন্ড শি ইজ আ গুড হোম মেকার, তাও কিন্তু বাক্য কমপ্লিট। বুঝতে পারছেন? কিন্তু আমি তো এখানে একটা এখানে কি এই ইনফরমেশন গুলোর সাথে মিলে লিখতে, সেটা আমি এন্ড লিখতে পারছি না। আমরা যখন যে রুলস গুলা করছি, শুধুমাত্র বিপরীত ধারণা ছাড়া, বিপরীত ধারণার যে রুলসটা লিখছিলাম 3 নম্বরে, সেটা ছাড়া বাকি সব জায়গায় কিন্তু আমরা এন্ড দিয়ে কিন্তু যুক্ত করতে পারি। এখন আপনি 5টা বাক্যের মধ্যে আপনি যদি 4টা বাক্যে যদি এন্ড দ্বারা যুক্ত করেন, তাহলে টিচারের মেন্টালিটি আপনার প্রতি কিরকম হবে, অর্থাৎ ইমপ্রেশনটা কি হবে, এই বেটা শুধুমাত্র কি, শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সই জানে, আর কিছুই জানে না সে। তখন আপনাকে কিন্তু নাম্বার যদিও এখানে দিবে, এখানে আপনাকে কিন্তু কেটে কিন্তু আপনাকে কিন্তু কত 1 দিতে পারবে না, হইলে আপনাকে 2 দিতে হবে, যেহেতু এটা গ্রামার পার্ট। ঠিক আছে, কিন্তু কম দেখুন জায়গায় আপনার রাইটিংস পার্টে কমাই দিবে, কারণ এটার নাম্বার মাইনাস যাবে আপনার রাইটিংস পার্ট থেকে। ঠিক আছে, সো ট্রাই করবেন 5টা বাক্য 5 ধরনের তৈরি করতে, তাহলে কি হবে, 5 ধরনের তৈরি করতে, মানে হচ্ছে অ্যাকুরেট লিখে 5 ধরনের তৈরি করতে, তাহলে আপনার কি হবে, টিচারের ইমপ্রেশনটা ভালো হবে। চাইলে আপনি সবগুলো বাক্য কিন্তু আপনি কম্পাউন্ড দিয়ে কিন্তু শেষ করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ সবগুলোকে এন্ড এন্ড, যেমন আমরা বলছিলাম না, উই ইউজ ফ্লাওয়ার্স সো দ্যাট উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস, যেটা উদ্দেশ্য বোঝাতে বলছেন, আপনি লিখতে পারেন উই ইউজ ফ্লাওয়ার্স এন্ড উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস। বাক্য তো কমপ্লিট হয়েছে, জয়েন্ট হয়েছে এবং কনজাংশন ইউজ করছি, কিন্তু সব জায়গায় কম্পাউন্ডের এন্ড এন্ড যুক্ত করাটা কিন্তু 5টা সেন্টেন্সে 4টা করলে কিন্তু জিনিসটা কিন্তু ইমপ্রেশন খারাপ হবে। করা যায় কিন্তু ইমপ্রেশন, হ্যাঁ আপনি কয়টা মানে 5টার মধ্যে হয়তো একটাতে করতে না পারলে তখন করবেন, কিন্তু পারলে করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বলতে ছোট বাচ্চার পড়ালেখা। আবার আসেন, আজকে করা দিব, বেশি নাই। কত নাম্বারে গেছি আসলে ভুলে গেছি, 7 নাম্বার মেবি, 7 নাম্বারে, আর বেশি না, 2টা 3টার মতো আছে, করাই দিই আজকে, দ্রুত করাই দিই। বৈসাদৃশ্যমূলক, তাহলে আমি আগামী দিন এক্সারসাইজ গুলো নিয়ে আলোচনা করতে পারবো, আপনাদের কিছু এক্সারসাইজ দিব, এটার উপর এক্সারসাইজ গুলো নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে হচ্ছে বৈসাদৃশ্যমূলক বুঝালে, বৈসাদৃশ্য মানে হচ্ছে যেমন ধরেন আপনার আমরা কোনো কিছু কারোর সাথে তুলনা করতেছি, কিন্তু সেটা বৈসাদৃশ্য মানে সাদৃশ্য নাই, উল্টাটা, মানে যেটা তুলনা করতেছি তার যে উল্টা তুলনা করি, সেটা হচ্ছে বৈসাদৃশ্যমূলক তুলনা। তাহলে সেটা আমরা কি করবো, অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, তাহলে অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড মানে অন্য হাত, অন দা আদার হ্যান্ড, হাউএভার, ঠিক আছে, অন দা আদার হ্যান্ড, হাউএভার, নেভারদিলেস, নানদিলেস, নানদিলেস। তাহলে কি কি, যদি বৈসাদৃশ্যমূলক যদি কোনো যদি তুলনা বোঝায় বা বৈসাদৃশ্যমূলক যদি বোঝায়, তাহলে আমরা সেখানে বসাবো কি, তাহলে আমরা বসাবো অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দা আদার হ্যান্ড, হাউএভার, নেভারদিলেস, নানদিলেস। ঠিক আছে, এই জিনিসগুলো বসাবো। তাহলে এই কনজাংশন গুলো যখন আমরা বসাবো, এগুলো হচ্ছে আসলে এগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে বসা যায়। ঠিক আছে, তাহলে যখন আমরা এই জিনিসগুলো বসাবো, তখন আমাদের যেটা হবে বিপরীত বুঝাবে। যেমন ধরেন, মাই আঙ্কেল ইজ আ পলিটিশিয়ান, ফুল স্টপ। ঠিক আছে, হি টেকস ব্রাইব ফ্রম এভরিবডি। তাহলে দেখেন, মাই আঙ্কেল ইজ এ পলিটিশিয়ান, ঠিক আছে,
তাহলে মাই আঙ্কেল ইজ আ পলিটিশিয়ান, হি টেক্স ব্রাইব ফ্রম এভরিবডি। তাহলে দেখেন এই বাক্যটা এখন, তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম তার বিপরীত মানে বৈসাদৃশ্যমূলক হয়ে গেছে কিনা? তাহলে বৈসাদৃশ্যমূলক যেহেতু হয়ে গেছে, তাহলে সেহেতু আমরা কি করব, এখানে কেন বলতে পারেন ভাই বিপরীত ধারণা আছে, পলিটিশিয়ানের সাথে সাধারণত ঘুষ টুস গুলো কিন্তু পলিটিশিয়ান, সেখানে বিপরীত নর্মাল ধারণা কিন্তু বোঝাচ্ছে, কিন্তু ব্যক্তিটার সাথে কিন্তু আমরা এখানে কি বৈসাদৃশ্যমূলক কোন একটা তুলনা করছি। তাহলে এখানে এখন আমি যদি বলি মাই আঙ্কেল, আচ্ছা তা দিচ্ছি যখন, তাহলে হচ্ছে কি মাই আঙ্কেল, এটা মেবি আপনাদের এক্সারসাইজে ছিল, মানে এক্সারসাইজের লাইনটা দিছিলাম। তাহলে মাই আঙ্কেল ইজ আ পলিটিশিয়ান, ঠিক আছে। আবার এখান থেকে যখন একটা বসান পলিটিশিয়ান, অন দা আদার হ্যান্ড হি টেক্স ব্রাইব ফ্রম এভরিবডি, ঠিক আছে। বুঝতে পারছেন না? অন দা আদার, হ্যাঁ অন দা আদার হ্যান্ড, অথবা হাউ এভার বসাতে পারেন, হাউ এভার বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে মাই আঙ্কেল ইজ আ পলিটিশিয়ান, হি টেক্স ব্রাইব ফ্রম এভরিবডি, মাই আঙ্কেল ইজ আ পলিটিশিয়ান অন দা আদার হ্যান্ড কি হি টেক্স ব্রাইব ফ্রম এভরিবডি, মানে হচ্ছে আমার আঙ্কেল একজন পলিটিশিয়ান, বিপরীত অপর দিকে তিনি কি, তিনি সবার থেকে কি নেন, তারপর সবার থেকে ঘুষ নেন, ঠিক আছে। আবার যদি আমরা যে আরেকটা লাইন লিখি, দেখেন প্যারাসিটামল is widely used to reduce, কিসের জন্য জানি প্যারাসিটামলটা খাই, আচ্ছা রিডিউস পেইন লিখে দেন, দিবা ব্যথা বেদনার জন্য প্যারাসিটামল, হ্যাঁ খাই তো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজড টু রিডিউস পেইন, ফুল স্টপ, ইট হ্যাজ মেনি সাইড ইফেক্টস, লিখলাম। তাহলে দেখেন প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজড টু রিডিউস পেইন, ইট হ্যাজ মেনি সাইড ইফেক্টস। তাহলে এখানে প্যারাসিটামলটা ব্যাপকভাবে ব্যবহৃত কিসের জন্য? আমার ব্যথা দূর করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখেন বিপরীতে বা বৈসাদৃশ্যমূলক, অন দা কন্ট্রারি, এখানে আমরা যদি এখানে যুক্ত করতে, তাহলে এখানে কি বসাবো? অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, তো হচ্ছে কি অন দা আদার হ্যান্ড, হাউএভার, নেভারদিলেস, ননদিলেস, ইট হ্যাজ মেনি সাইড ইফেক্টস। ক্লিয়ার? তাহলে এখানে কি করবো, প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজড, তাহলে এই জিনিসগুলো আমি মাঝখানে বসিয়ে দিব, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে এগুলো বিপরীত অথবা বৈসাদৃশ্য তুলনা বোঝালে বা বৈসাদৃশ্যমূলক যদি কিছু বোঝাই, তাহলে সাধারণত যেমন ধরেন দেখেন এখানে প্যারাসিটামল আমরা ইউজ করি কিছু পেইনের জন্য, আবার বলছি কি সেটার আবার কি আছে, সেটা সাইড ইফেক্ট আছে, ঠিক আছে। অনেকে এখানে কিন্তু বিসাইডস বসিয়ে দিবেন, অলসো বিসাইডস বসিয়ে দিবেন, মানে চাই যে একটু আগে যেটা করলাম অতিরিক্ত ইনফরমেশন বোঝানোর জন্য, এখানে অতিরিক্ত ইনফরমেশন বোঝানোর কিছু বোঝা নাই, বরং এটার আরেকটা কি খারাপ দিক আপনাকে বুঝাইছে। যেমন ধর আমরা পলিটিশিয়ান বলছিলাম না, মাই আঙ্কেল পলিটিশিয়ান, একটা খারাপ দিক আছে তিনি ব্রাইব নেন, এখানে খারাপ দিক বুঝাইছে, এটা কিন্তু অতিরিক্ত কোনো ইনফরমেশন দেয় নাই, ঠিক আছে। তারপরে আসেন 8 নাম্বার, আর দুইটা আছে একটু দ্রুত করে দিই। 8 নাম্বার দেখেন সাদৃশ্যমূলক তুলনা বোঝালে, সাদৃশ্যমূলক তুলনা বোঝালে, তাহলে সাদৃশ্যমূলক তুলনা বোঝালে আমরা কি কি বসাবো, লিখেন লাইকওয়াইজ, সিমিলারলি, লাইকওয়াইজ, similarly, in a similar way, similar way, তারপর হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে likewise, similarly, in a similar way, correspondently, হ্যাঁ ঠিক আছে। তাহলে likewise, similarly, in a similar way, correspondently, এগুলা বসে, ঠিক আছে।
লাভ ইজ আ গ্রেট ফোর্স ইন লিখছি প্রাইভেট লাইফ লাভ প্রাইভেট লাইফ, তাহলে লাভ ইজ আ গ্রেট ফোর্স ইন কি প্রাইভেট লাইফ। Tolerance has a, love is a great force of private life. Tolerance has a positive impact in public life. দুইটা দুই রকম দেখেন, কিন্তু সামঞ্জস্য আছে বা সাদৃশ্যমূলক একটা তুলনা হচ্ছে। লাভ ইজ আ গ্রেট ফোর্স ইন প্রাইভেট লাইফ, অর্থাৎ লাভটা কি করে, লাভটা আমাদের প্রাইভেট লাইফে কিন্তু গ্রেট ফোর্স করে। একই রকম ভাবে টলারেন্স হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট ইন পাবলিক লাইফ, তাহলে টলারেন্স একটা কি করে, একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব ফেলে আমাদের পাবলিক লাইফে। তাহলে লাভটা আমাদের প্রাইভেট লাইফে কি করে, ফোর্স করে, আর টলারেন্সটা একইভাবে আমাদের কি, টলারেন্সটা আমাদের পাবলিক লাইফে কি করে, সেটা একটা প্রভাব ফেলে, অর্থাৎ ভালো একটা প্রভাব ফেলে। তাহলে দুটো কিন্তু একই রকম তুলনা, কোনো বৈসাদৃশ্য নেই। ওখানে ছিল কি, পলিটিশিয়ানের সাথে ব্রাইট, প্যারাসিটামলের ব্যবহারের সাথে তার একটা সাইড ইফেক্ট, দুইটা বৈসাদৃশ্য মানে হচ্ছে আলাদা আলাদা তুলনা। এখানে হচ্ছে দুটো একই রকম ভাবে তুলনা করছে, তাহলে সেখানে কি বসাবো আমরা এখন, এই জায়গা থেকে যে কোনো একটা বসাই দেন আপনি। তাহলে লাভ ইজ আ গ্রেট ফোর্স ইন প্রাইভেট লাইফ, লাইকওয়াইজ টলারেন্স, similarly tolerance in a similar way, tolerance correspondingly tolerance। ঠিক আছে, এখানে আবার আপনি যে কোনো একটা বসাবেন এখান থেকে, বুঝতে পারছেন? তার বাক্যটা কিন্তু আমরা কি হয়ে যাবে, অর্থাৎ লাভ ইজ আ গ্রেট ফোর্স ইন প্রাইভেট লাইফ, সিমিলারলি অর্থাৎ একই রকম ভাবে টলারেন্স হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন পাবলিক লাইফ। এগুলো খুব একটা আসে না, তারপরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো খুব একটা আসে না, সেটা আমি এগুলো আর বোঝাচ্ছি না, কিন্তু প্রথম দিকে যেগুলো বলেছি, প্রথম 4-5টা যেগুলো বুঝেছি এখান থেকে আপনি পাবেন পরীক্ষা, অর্থাৎ ট্রান্সফরমেশন রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনার কি আসবে, জয়নিং সেন্টেন্স হিসেবে কিন্তু আসবে। তো মাথা রাখেন, কিন্তু এগুলো কিন্তু আসে না। তারপর আমি জাস্ট লিখে দিচ্ছি 8 নাম্বার 9 নাম্বার উদাহরণ বুঝাতে। উদাহরণ বুঝাতে, তাহলে উদাহরণ বুঝাতে আমরা কি বসাই, আমরা সাধারণত বসাই ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল এটা সোজা, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফর ইনস্টেন্স, ঠিক আছে, such as, তারপর হচ্ছে লাইক, এই জিনিসগুলো সাধারণত বসাই। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা তো জানি যে কি, যেমন ধরেন দেয়ার আর মেনি বার্ডস, দেয়ার আর মেনি বার্ডস, ফুল স্টপ। আবার ধরেন কিছু নাম দিল, কি কি, প্যারট, তারপর হচ্ছে বানানো ভুলে গেছি, বহুদিন না লিখতে না লিখতে, এটা ফুল স্টপ। তারপর ধরেন আর কি জানি আছে, স্কাইলার্ক, সোজা মনে করতেছে না, কঠিন কঠিন মনে করতেছে। ধরেন পিকক, এক্সেট্রা, মানে তারপর আপনার ধরেন এই যে আর বলে কি জানি আছে, ইগল টিগল যা আছে, ফালচার টালচার, এগুলো সব লিখেন, সমস্যা নেই। তাহলে এই যে জিনিসগুলো দিলে এগুলো জীবনে পরীক্ষা আসবে না, তারপর বলে দিচ্ছে দেয়ার আর মেনি বার্ডস। এখন কি বসাবেন, এখানে যেহেতু অনেকগুলো শব্দ দিল, মানে অনেকগুলো উদাহরণ দিল, আমরা কি বসাবো এখানে, ফর এক্সাম্পল বসিয়ে দিব, বা সাচেস বসিয়ে দিব, বা ফর ইনস্টেন্স বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেয়ার আর মেনি বার্ডস এভাবে দিবে। এই যদি বা এটা কোনোদিন দিবেন, জাস্ট এভাবে মাথায় রাখেন। যদি দেখেন একটা সেন্টেন্স আছে, বাকিগুলোতে কি আছে, ছোট ছোট কিছু শব্দ দেওয়া আছে, তার মানে এগুলো উদাহরণ রয়েছে, বুঝে নেবেন, ফর এক্সাম্পল বসাই দিবেন। এটা পরীক্ষায় জীবন আসবে না, তারপরে লিখে দিলাম, দেখা দরকার। আর একটা কি জানি জানি মিসিং যাচ্ছে, মনে করছে, লাস্ট ওয়ান, সময় বুঝালে, সময় বুঝালে লাস্ট ওয়ান, আর নাই। সময় বুঝালে আমরা কি কি বসাইতে পারি, মিন হোয়াইল, আফটার এ হোয়াইল, later, now, then, when, while, before, after, মানে যাবতীয় যত সময় পড়া সব কনজাংশন আছে সব বসবে এখানে। তাহলে হচ্ছে কি, while,
বিফোর, আফটার, টিল, আনটিল, ঠিক আছে। আর কি কি জানি আছে, তাহলে মেইন হোয়াইল, আফটার হোয়াইল, আচ্ছা যা থাকবে তাকে ওগুলো পরে দেখা যাবে। তাহলে হচ্ছে কি মেইন হোয়াইল, আফটার আ হোয়াইল, লেটার, তারপর হচ্ছে কি আপনার কি জানি বললাম, নাও, দেন, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, অনেকগুলো আছে। আমি জাস্ট কয়েকটা যেগুলো মনে আছে সেগুলো লিখলাম। তাহলে এখন আমরা যদি বলি, যেমন ধরেন ছোটবেলার পড়া দিই, দ্য ডক্টর হ্যাড কাম, ফুল স্টপ, দ্য পেশেন্ট ডাইড, এভাবে দিল। ধরেন আপনাকে কি করতেছে, এখন জয়েন করেন, তাহলে জয়েন করলে আমরা কি করবো, দ্য ডক্টর হ্যাড কাম, ফুল স্টপ, দ্য পেশেন্ট ডাইড। তাহলে আবার আমাদেরকে আসতে হবে, এখন আপনি যদি কনজাংশন বসে মিন হোয়াইল, আফটার হোয়াইল করতে যাই, তাহলে ঝামেলা আছে, ঠিক আছে। ইতোমধ্যে, কিছুক্ষণ পর, পরে, এগুলো কিন্তু ইতোমধ্যে হলো ঠিক, দ্য ডক্টর হ্যাড কাম, ইতোমধ্যে, অর্থাৎ মিন হোয়াইল দ্য পেশেন্ট ডাইড, ঠিক আছে। অর্থাৎ মিন হোয়াইল দ্য পেশেন্ট ডাইড, তার মানে ডাক্তার এসেছিল, ইতোমধ্যে কি রোগী মারা গেছে বলতে পারি। দ্য ডক্টর হ্যাড কাম, আফটার এ হোয়াইল বসানো যাবে না, কারণ কিছুক্ষণ পরে মানে হচ্ছে অতীতের ঘটনা বোঝাচ্ছে, সেখানে বসানো যাবে না। দ্য ডক্টর হ্যাড কাম লেটার, তাও বসানো যাবে না। নাও দেন তো এখানে আসবে না, বিফোর আসতে পারে, হ্যাঁ বিফোর আসবে। তাহলে হচ্ছে বিফোরের রুলস কি, বিফোরের রুলসটা একটু বলে দিই। বিফোরের রুলস হচ্ছে বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হয় পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আর আফটারের ক্ষেত্রে যদি হয়, আফটার যদি কনজাংশন আকারে বসলে এগুলো, আফটার যদি হয়, আফটারের আগে হবে পাস্ট ইনডেফিনিট, আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা বলি না, আগের আগে, পরের পরে, অর্থাৎ আগের আগে মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, বাকিটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। জাস্ট এভাবে মনে রাখেন। তাহলে বিফোরের আগে, আগের আগে, পরের পরে পাস্ট পারফেক্ট, বাকিটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বসাবো, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তাহলে ডক্টর কোথায় এসেছিল, ডক্টর এসেছিল কি, কি মারা যাওয়ার আগে, রোগী মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল, ঠিক আছে। তাহলে এখানে কি বিফোর, এখানে আফটার বসানো যাবে না কিন্তু, কারণ রুলস অনুযায়ী আফটার বসাতে গেলে আমাকে অবশ্যই পারফেক্টটা পরে যাইতে হবে। যদি এভাবে থাকতো দ্য ডক্টর কেম, ফুল স্টপ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে আমি আফটার বসাতাম, বিফোর বসাতাম না। বুঝতে পারছেন? তাহলে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এখানে বিফোর আফটার এগুলোতে কিন্তু একটু ঝামেলা আছে। তাহলে বিফোর আফটার গেলে এখন আসি আমরা, তাহলে এই দুইটা গেল, এই দুটার ক্ষেত্রে আসি আবার, এগুলো আলাদা আলাদা রুলস এর সঙ্গে লিখাচ্ছি, বাকিগুলো নর্মালি থাকে, সমস্যা নেই, ওগুলো নিয়ে কোনো কনফিউশন নেই, কনফিউজ হয় এগুলো নেই, এবং পরীক্ষা এগুলো আসে। হোয়াইল, যদি কোনো বাক্যে যদি হোয়াইল থাকে, হোয়াইল সাধারণত দুই ভাবে বসতে পারে, একটা হচ্ছে কনজাংশন আকারে, আর একটা হচ্ছে প্রিপোজিশন আকারে। যদি প্রিপোজিশন আকারে বসে তাহলে এর উপরে ভার্বের আইএনজি হবে, যদি কনজাংশন আকারে বসে তাহলে দুইটা ক্লজ হবে। তাহলে আমাদের যেহেতু কনজাংশন হিসেবে বসে এবং সেন্টেন্সকে জয়েন করবো, সেখানে আমাকে কনজাংশন আকারে বসাতে হবে। তাহলে হোয়াইল আগে, কন্টিনিউয়াস, এখানেও হোয়াইলের পরেও কন্টিনিউয়াস। তাহলে হোয়াইলের আগে পরে দুটো ক্লজেই হবে কন্টিনিউয়াস টেন্স। আর যদি হোয়েন বসাই, হোয়েনের আগে যদি হয় কি, হোয়েনের আগে যদি হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, পরে হবে, পরেও, পরে হবে পাস্ট ইনডেফিনিট, ধরো পাস্ট ইনডেফিনিট শুধু, কারণ কোন ইনডেফিনিট হবে সেটা সেন্টেন্সের উপর, টেন্সের উপর নির্ভর করবে। তাহলে হচ্ছে কি হোয়াইলের আগে কন্টিনিউয়াস হলে পরে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে হোয়েন যদি হয়, হোয়েনের একটা অংশ যদি কন্টিনিউয়াস হয় আর একটা অংশ ইনডেফিনিট হবে, অর্থাৎ হোয়েন যুক্ত ক্লজটা ইনডেফিনিট হবে। আবার হোয়েনের ক্ষেত্রে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে হোয়েনের আগেরটা ইনডেফিনিট, পরেরটা ইনডেফিনিট হতে পারে। যেমন ধরেন আই ওয়াজ কামিং হিয়ার, ফুল স্টপ, হি ওয়াজ এ ম্যানেজার। তাহলে দেখেন তো, এটা কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে হোয়াইল বসানো যাবে না, কারণ দুটোই কন্টিনিউয়াস হতে হবে হোয়াইল বসাতে হলে।
তাহলে এখন আমরা যদি বলি কি আমি এখানে এসেছিলাম যখন সে কি ছিল, যখন সে ম্যানেজার ছিল, যখন সে একজন ম্যানেজার ছিল তখন আমি এখানে এসেছিলাম। তাহলে এখন যখন যখন আসতেছে, সময় আসতেছে, তখন আমরা কি বসাবো এখানে হোয়েন। তাহলে দেখেন তো আমার রুলস অনুযায়ী মিলছে কিনা। আই ওয়াজ কামিং হিয়ার কন্টিনিউয়াস ইনডেফিনিট, তাহলে আই ওয়াজ কামিং হিয়ার হোয়েন হি ওয়াজ এ ম্যানেজার, তাহলে ইনডেফিনিট আছে। তাহলে এখানে হোয়াইল বসানো যাবে না, বুঝতে পারছেন? যদি দুটো যদি কন্টিনিউয়াস হইতো তাহলে আমি হোয়াইল বসানোর চিন্তা করতাম, ঠিক আছে? দেখেন আই ওয়াজ কামিং হিয়ার ফুল স্টপ হি ওয়াজ কুকিং। এবার দেখেন দুটোই কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে কি আমি আমি এখানে কি আমি এখানে এসেছিলাম যখন সে রান্না করছিল। দুটোই যেহেতু কন্টিনিউয়াস, আমি এখানে কি বসাতে পারি, হোয়াইলও বসাতে পারি, আবার হোয়েন বসানো যাবে না, হোয়াইল বসাতে, কারণ দুটোই যেহেতু কন্টিনিউয়াস আমাকে হোয়াইল বসাতে হবে। হোয়েন বসানো যাবে, যদি এখানে যদি থাকতো এরকম, এটা না যদি থাকতো কুকড, তাহলে আমি এখানে হোয়াইল বসাতে পারতাম, আর হোয়েন বসাতে পারতাম, হোয়াইল বসানো যেত না। তাহলে আমি আবার রুলস গুলো বলতেছি, রুলস গুলো হচ্ছে হোয়াইল যদি বসাই দুটো ক্লজে কন্টিনিউয়াস করতে হয়। যদি বাক্য যদি দুটোই কন্টিনিউয়াস থাকে এবং সেখানে যদি সময় বোঝাই আমরা হোয়াইল বসাবো। যদি একটা বাক্য কন্টিনিউয়াস আর একটা বাক্য ইনডেফিনিট আছে, তাহলে কি করব, যেটা ইনডেফিনিট আছে তার সাথে আমরা হোয়েন বসাবো, বাকিটা তো থাকবেই, তখন আমরা হোয়েন বসাবো। আর যদি দুটোই যদি ইনডেফিনিট থাকে, যেমন ধরেন এখানে যদি ওয়াজ কামিং না থাকে, আমি যদি বলতাম আই কেম হিয়ার হোয়েন হি কুকড, তাও কিন্তু আমার বাক্যটা শুদ্ধ হতো, ঠিক আছে? তাহলে মোটামুটি সময় নিয়ে গেল। আর টিল আনটিল তো জানেন, টিল টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। ওই বলি না ওয়েট হিয়ার ড্যাশ, ঠিক আছে, আই কাম ব্যাক, তাহলে হচ্ছে কি অপেক্ষা করো যতক্ষণ আমি না আসি। তাহলে আপনি যদি পজিটিভ করেন তাহলে টিল, তাহলে ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। আর যদি আপনি যদি না অর্থাৎ নেগেটিভ করতে চান তাহলে যেমন ধরেন ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, দুটো কিন্তু একই জিনিস কিন্তু অর্থটা ভিন্ন। একটা হচ্ছে অপেক্ষা করো যতক্ষণ আমি না আসি, যতক্ষণ আমি পর্যন্ত আমি না আসি, তবে সেটা হচ্ছে টিল। যদি বলি অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি, ঠিক আছে, অর্থাৎ না শব্দটা আসলে আনটিল। আর যদি না শব্দটা না থাকে, যেমন ধরো অপেক্ষা করো আমি আসা পর্যন্ত, তাহলে হবে টিল, বুঝতে পারছেন? এখানে অন্য কোনো ঝামেলা নাই, ক্লিয়ার? তাহলে মোটামুটি কিন্তু জয়নিং অফ সেন্টেন্স কিন্তু মোটামুটি কিন্তু করালাম। কিছু এক্সারসাইজ আমরা আপনাদেরকে দিব, সে এক্সারসাইজ গুলো আপনারা করবেন, করার পরে কি করবেন, করার পরে আমি ওটার উপর একটা ক্লাস নেবো, অর্থাৎ সে এক্সারসাইজ গুলো সলভ করবো, সলভ করলে আপনি তখন এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ এই ক্লাসটা করার পর আপনি যদি ক্লাসটা করার পরে আপনি যদি এক্সারসাইজ গুলো করেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে হচ্ছে। সেদিন আমরা এক্সারসাইজ করার সময় দেখবো প্রত্যেকটা এক্সারসাইজ আমরা অন্যভাবে করতে পারি কিনা, মানে হচ্ছে এই রুলস গুলোর বাইরে গিয়ে আমরা ট্রান্সফরমেশন বেসিসে আমরা অন্য কোনো সিস্টেমে করতে পারি কিনা, সেটা কিন্তু আমরা যেদিন এক্সারসাইজ গুলো সলভ ক্লাস নিব সেদিন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু সেটা কিন্তু বলবো, ঠিক আছে? আশা করি আমি পরশু হয়তো আপনাদের সাথে ক্লাসটা নিব। আর এদিকে পরশু কোনো পরীক্ষাটির কাজ নিয়ে দেখতে হবে, যদি পরীক্ষা থাকে তাহলে হয়তো বা নিতে একটু কষ্ট হবে, আর যদি পরীক্ষা না থাকে তাহলে নিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? আর এক্সারসাইজটা না, ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে এক্সারসাইজ দিয়ে দিব। যদি কালকে পারি আমি বলে দিব, কালকে পারলে কালকে নিব, আর পরশু পারলে পরশু নিব, ঠিক আছে? আমি আগামী দিন আমি আপনাদেরকে জানিয়ে দিব, সকালে জানিয়ে দিব যে কখন আসলে কি মানে ক্লাসটা নিব, তো এক্সারসাইজের ক্লাসটা নিব। আপনারা কি করবেন, আপনারা যারা ক্লাস করছেন তারা কিন্তু কি করবেন, এক্সারসাইজ গুলো অবশ্যই অবশ্যই করবেন। আর যারা ক্লাস করে না তারা ক্লাসটা কোথায় পাবেন আমি জানি না, কারণ আমি প্রিভিয়াস ক্লাস থেকে কিন্তু আমি কিন্তু কোনো কিন্তু ক্লাস নেওয়ার পরে সেগুলো কিন্তু আমি কিন্তু আপলোড দিচ্ছি না, ঠিক আছে? যদি খেয়াল করে থাকেন আমি হোয়াটস ফরমেশন কিন্তু আপলোড দিই নাই আপনাদেরকে পরে। কেন দিই নাই সেটা হচ্ছে মানে অনেকে এমনিতে হচ্ছে মেম্বার সংখ্যা কম, যদি ক্লাস না করে অনেকে দেখা যায় কি আপনার পরে দেখার জন্য তারা বসে থাকে, ঠিক আছে? যেমন ধরে দেখেন 10টা বাজে ক্লাসটা কিন্তু আপনারাই বলছেন যে নেওয়ার জন্য, ঠিক আছে? আমি নিলাম আমার মতো করে, আমি নিলাম, সমস্যা নেই, কিন্তু কয়জন আছেন সেটা আপনারা দেখতেছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরে গিয়ে দেখার জন্য ভাই আপনাদেরও যেরকম কাজ আছে আমারও তো কাজ আছে, ঠিক আছে? সো পরে গিয়ে দেখতে পারেন, কিন্তু অনেকে কিন্তু ডিউটামে, অর্থাৎ আপনাদের মাথায় এটা কাজ করে যে আমার কাজটা আমি শেষ করে পরে তো দেখতে পারবো, আমার কাজটা আমি শেষ করে আসি, ঠিক আছে? হ্যাঁ, এটা একদিকে ঠিক আছে, আপনার কাজটা আগে করতে হবে, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনারা যেহেতু 10টায় ক্লাসটা নিচ্ছেন, আপনাদের কিন্তু উপস্থিত থাকা দরকার ছিল, আমি মনে করি, যেহেতু আপনারা ছিলেন না। আর আমি কিন্তু গত ক্লাস থেকে কিন্তু আমি কিন্তু আপলোড দিচ্ছি না, কেন দিচ্ছি না, এটা এক প্রকারের শাস্তি। কারণ এখানে যারা আছেন তারা কিন্তু ক্লাসগুলো করেন না, পরে দেখা যায় কি
যখন এক্সারসাইজ করতে যান তখন আপনারা সমস্যা পড়েন, কারণ ক্লাসে তো করেন, এক্সারসাইজ পারবেন করতে গেলে ভাই, আপনি জিনিসগুলো তো করতে হবে। ঠিক আছে, যদিও আপনাদের সাথে ক্লাস নেওয়ার কোনো কমিটমেন্ট আমার ছিল না, যেটা আপনারাও জানেন, আমার সাথে কোনো জায়গায় কিন্তু আমি লিখি নাই যে ক্লাস নিব, যেগুলোতে ক্লাস নিব সেগুলোতে কিন্তু আমি লিখে দিচ্ছি ক্লাস নিব, কয়টা কয়টা ক্লাস নিব সেটা বলে দিচ্ছি। আর আপনাদের ক্লাসের কোনো শিডিউলও রাখি নেই এই কারণে, কারণ ক্লাস এগুলো যেহেতু প্রথমবার, আমিও আসলে আমাকে কিছু বুঝাইতে হচ্ছে যে মানে কোন কোন ক্লাসগুলো নেওয়া যায়, সেটা আমি শিডিউল দিই না, যেগুলো মনে হচ্ছে আমার ক্লাস নেওয়া উচিত সেগুলো আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো আপনাদের সাথে আমার কোনো কমিটমেন্ট ছিল না কিন্তু ক্লাসের বিষয়ে, তারপরে ক্লাসটা নিচ্ছি, তারপর আপনারা করেন না, এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, তাহলে মোটামুটি যতটুকু পারলাম কনজাংশনের বেসিসে আমার জয়নিং অফ সেন্টেন্সটা কিন্তু আমরা কিন্তু মোটামুটি করছি। এগুলো আপনারা যদি আরো একবার দুবার যদি দেখেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আমি তখনই ভিডিও দিব যখন আপনারা কি, অর্থাৎ যদি আপনারা খুব একটা বলেন না, আপনাদের কোনো চাহিদা নেই, এদিক দিয়ে একদিকে সুবিধা আছে যে আপনাদের কোনো চাহিদা নেই, মানে আপনারা এটা দেন ওটা দেন এটা বলেন না, এটা আমার একদিকে সুবিধা আছে, কিন্তু মানে ক্লাসগুলো করিয়েন। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যেহেতু ক্লাসগুলো করাচ্ছি, আপনারা ক্লাসগুলো একটু করেন। ঠিক আছে, পরে যদি পারেন তাহলে যেদিন ক্লাস নেবেন সেদিন করে ফেলবেন, আর না পারলে সেটা হচ্ছে একান্ত। ঠিক আছে, আর এমন না যে আপনার এখানে 700-800 স্টুডেন্ট ক্লাস করতেছে বা 1000 স্টুডেন্ট ক্লাস করতেছে, এখান থেকে 300-400 না থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনারা অল্প অল্প যেহেতু ক্লাস মানে করেন, সেহেতু কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি যে কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে তিনি যখন আবার বলেন যে ভাই অমুক জিনিসটা বুঝে নেই তমুক জিনিসটা বুঝে নেই, তখন কিন্তু আমার তাকে জিজ্ঞেস করতে হয় যে আপনি ক্লাস করছেন কিনা, কারণ তার সিস্টেম দেখে কিন্তু বোঝা যায় সে ক্লাস করছেন। যেমন ধরেন এক আপু ওই দিন নাম মেনশন করতেছে না, উনি ক্লাসটা করেন না, তো আমি যেদিন ওই যে খাতা কিভাবে লিখবেন কিভাবে প্রেজেন্টেশন করবেন ক্লাসটা নিয়েছিলেন, উনি কিন্তু ক্লাসটা করেন না, কিন্তু পরে বলছেন পরের খাতা থেকে আপনার যাতে কি না করেন, ভুলগুলো না করেন, কিন্তু দেখেন উনি কিন্তু, আমি ওনার খাতা দেখেই কিন্তু বুঝছি, খাতা দেখার সাথে সাথে বুঝছি উনি ক্লাস করে না, কারণ কি আমি যেরকম যেগুলো আপনারা ভুল করেন সেগুলো কিন্তু উনি করছে শুরুতেই, যেগুলো আমি বারবার বারণ করেছিলাম আপনারা জিনিসগুলো করবেন না, ওনার খাতা প্রথম পৃষ্ঠা দেখেই বুঝছি উনি ক্লাস করেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ক্লাস না করলে কিছু জিনিস, বলছি না আমি একদম 100% অনেক কিছু আপনাকে বুঝাতে পারবো তা না, কিন্তু যতটুকু পারতেছি আপনার যদি 50% আপনার যদি লাভবান হন, তাহলে 50% পাবেন, 10% হচ্ছে লাভবান হন, সেটা আপনার জন্য অনেক কিছু। ঠিক আছে, 10% আমি যদি ক্লাস না নিতাম তাহলে 10% কার থেকে পেতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যেহেতু বেনিফিটেড হচ্ছেন তাহলে ক্লাসগুলো অন্তত করিয়েন। ঠিক আছে, আর দেখা দেখি মানে ওই যে খালি ময়দানে খেলা আর হচ্ছে দর্শক পূর্ণ মাঠের মধ্যে খেলা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, সো আপনারা আপনাদের সুবিধাতে ক্লাসগুলো নেওয়া, ক্লাসগুলো করবেন, এটা আশা রাখি পরবর্তী ক্লাস থেকে অন্তত মোটামুটি সবাই করবেন সেটা আমি আশা রাখি। ঠিক আছে, আর ক্লাস আগামীকাল হবে না পরশু হবে, সেটা আমি আগামীকাল সকালে বলে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর গুড নাইট।